ভালো দেখেন। তো আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে হোয়াট ইজ এসইও আর এসইও টাইপস, অন পেজ এসইও, হাউ টু অন পেজ এসইও, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলবো। তো প্রথমে আসি হোয়াট ইজ এসইও। আসলে এসইওটা কি? আপনি যদি জাস্ট এটা কপি করে সুন্দরভাবে আমরা গুগলে যাই লিখি যে হোয়াট ইজ এসইও, এটা লিখে যদি সার্চ করি, হোয়াটসঅ্যাপ চলে আসলো। হোয়াট ইজ এসইও লিখে যদি সার্চ করি আমরা, এখানে দেখেন এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইন সিম্পল টার্মস ইট মিনস দ্য প্রসেস অফ ইমপ্রুভিং ইয়োর সাইট টু ইনক্রিজ ইটস ভিজিবিলিটি হোয়েন পিপল সার্চ ফর। ঠিক আছে, তারপরে আরো কিছু এইভাবে দেখেন, আমি বোঝাচ্ছি বিষয়টা আসলে কি। SEO stands for Search Engine Optimization, which is the practice of increasing the quantity and quality of traffic to your website through organic search engine. এই যে সংজ্ঞাটা আছে, এই সংজ্ঞাটা দিয়ে আপনাকে আমি বুঝাই দিচ্ছি যে আসলে এসইও বিষয়টা কি। হ্যাঁ, দাঁড়ান এটা একটু হোয়াইট করে দেই। দেখেন, সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, এটা যদি বুঝতে পারেন তাহলে অনেক কিছুই হবে। প্রথমে আসি, এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? তাহলে এখানে কি একটা কথা আছে, সার্চ ইঞ্জিন আর অপটিমাইজেশন। তো সার্চ ইঞ্জিন কি, আমরা এটা কি জানি সার্চ ইঞ্জিন কি? তো দেখেন, সার্চ ইঞ্জিন হচ্ছে যেখানে কোনো কিছু লিখে আমরা সার্চ করি, যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, বিং একটা সার্চ ইঞ্জিন, তারপরে হচ্ছে ইয়াহু একটা সার্চ ইঞ্জিন, তারপরে আমাদের পিপিলিকা.com নাম শুনছিলেন কেউ? বাংলাদেশের পিপিলিকা, এই যে পিপিলিকা.com ও ছিল আমাদের, বাট মনে হয় এখন বাংলা সার্চ ইঞ্জিন এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ইয়ান্ডাক্স সার্চ ইঞ্জিন, তারপরে হচ্ছে ডাকডাকগো.com। এইখানে যেগুলো দেখতেছেন দেখেন, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর আগে এসই শব্দের অর্থ হলো সার্চ ইঞ্জিন। তাহলে সার্চ ইঞ্জিন কোনগুলো? গুগল, বিং, ইয়াহু, তারপর হচ্ছে আমাদের পিপিলিকা বাংলাদেশের সার্চ ইঞ্জিন, ইয়ান্ডাক্স এবং ডাকডাকগো। এই যে সার্চ ইঞ্জিন আসে, এই জায়গায় আমরা এসে কি করি? সুন্দরভাবে কি করি? কোনো কিছু লিখে সার্চ করি। যেমন আমরা একটা কোনো কিছু কোয়েরি করি যে হাউ টু লার্ন এসইও, এইভাবে লিখে আমরা যে কোনো কিছু কোয়েরি করি। কিন্তু এ দেখেন, আপনারা এ পর্যন্ত বিং সার্চ ইঞ্জিন কয়জন ইউজ করছেন? ইয়াহু, ইয়ানডাক্স, পিপিলিকা, ডাকডাকগো, এর মধ্যে কোন সার্চ ইঞ্জিনটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি? এই প্রত্যেকটা জায়গায় সার্চ ইঞ্জিনে আমরা কোনো কিছু কোয়েরি করি, আমরা কোনো কিছু জানতে চাই, যে আমরা আসলে কোনো ইনফরমেশন যদি খুঁজতে চাই যে এটার প্রাইস কেমন, ওইটার রিভিউ কেমন, একটা তথ্য সম্পর্কে জানতে চাই, সেটা আমার সাবজেক্ট রিলেটেড হোক বা যে কোনো বিষয় নিয়ে আমরা কি করি? সার্চ করি। কোথায় সার্চ করি? সার্চ ইঞ্জিনে। তো এমন সার্চ ইঞ্জিনের মধ্যে কিছু লিস্ট করলাম আমরা, সেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন, ইয়াহু সার্চ ইঞ্জিন, পিপিলিকা সার্চ ইঞ্জিন, তারপর হচ্ছে ইয়ান্ডেক্স সার্চ ইঞ্জিন, তারপরে ডাকডাকগো। এমন আরো অনেক কি আছে, সার্চ ইঞ্জিন আছে। বাট আমরা কোনটা সবচেয়ে বেশি ব্যবহার করি বলেন তো? আমরা সাধারণত বুঝি, আমরা জানি যে গুগল। বেশিরভাগই আমরা গুগল সার্চ ইঞ্জিনটা বেশি ব্যবহার করি। কারণ কি, গুগলের ইন্টারফেস সবকিছু বেস্ট মনে হয় আমাদের কাছে, এবং এটাই আমাদের কাছে মনে করেন প্রতিটা মোবাইলে গেলেই এটাই পাই। কিন্তু এদিকে আরো অনেক সার্চ ইঞ্জিন আছে, বিং, ইয়াহু, এগুলো আছে, কিন্তু এইগুলো এককালীন সময়ে ইয়াহুর খুব দাপট ছিল, কিন্তু ইয়াহুর মাঝখানে কিছু সমস্যার কারণে ইয়াহুর দাপট কমায় যায়, তারপরে গুগল আসলো। এই যে গুগল আসলো, গুগল ধরে রাখলো। বিং মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন, কিন্তু সেইভাবে পপুলারিটি পায় নাই। কিন্তু গুগল একটা সার্চ ইঞ্জিন, যে সার্চ ইঞ্জিনে বলতে পারেন সবারই আমাদের নজর থাকে, এখানে এসে সার্চ করি এবং এখান থেকে আমাদের ইনফরমেশন 90% পিপল আমরা এখানে এসে কি করি? আমাদের কোয়েরিটা করি। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। তাহলে সার্চ ইঞ্জিন কি বুঝতে পারছেন? এটা কনসেপ্ট কি ক্লিয়ার? একটু ইয়ে করবেন, অ্যাকশন দিবেন আমি যখন জি কথাবার্তা ভাইয়া। বলবো, তাহলে আর জি। কি ভালো হয়। তা নাহলে দেখা গেল আমি বলে যাচ্ছি, আপনারা সবাই চুপ, তাহলে তো আসলে মজা পাবো না। মজা পাবো বলেন? তো এই হচ্ছে অবস্থা, এই গেল সার্চ ইঞ্জিন। এখন একটা কথা আসছে যে হোয়াট ইজ এসইও, তাহলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? দেখেন, এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হুইচ ইজ দ্য প্র্যাকটিস অফ ইনক্রিজিং দ্য কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট থ্রু অর্গানিক সার্চ ইঞ্জিন। এসইও একটা প্রসেস, যার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট কিংবা ওয়েব পেজের অর্গানিক ট্রাফিক জেনারেট করতে পারি, বা কোয়ালিটি এবং কোয়ান্টিটি ট্রাফিক জেনারেট করতে পারি সার্চ ইঞ্জিনের মাধ্যমে। যেমন আমি যদি আপনাদের একটা সাধারণ একটা উদাহরণ দেখাই, মনে করেন একটা উদাহরণ দেখি আমরা। উদাহরণটা যদি দেখি,
এখানে দেখায় আপনাদের। মনে করেন আপনাদের একটা কি আছে ওখানে, কি বলে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য প্রসেস অফ প্র্যাকটিস অফ ইনক্রিজিং দ্য কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অফ ট্রাফিক টু ইউর ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইটের কথা বলতেছে না? ওয়েবসাইট আছে তো, তাহলে এই ওয়েবসাইটটা কি ভাই? এই ওয়েবসাইটটা হচ্ছে আমরা যে কোনো কিছু লিখে যদি সার্চ করি, আমরা যাচ্ছি কোথায়? এই moz.com এ গেলাম, তারপর হচ্ছে কি হাউ টু লার্ন এসইও তে গেলাম, তারপরে ম্যাঙ্গো টুলস, এই যে একটা কোয়েরি করলাম, সেই কোয়েরির অনুরূপ আমাদের গুগল কিছু কি করলো, কিছু রেজাল্ট আমাদের দেখাচ্ছে, এবং সেখান থেকে আমাদের টপ পেজের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা ভিজিট করে সেখান থেকে ইনফরমেশনটা নিচ্ছি। তাহলে এখানে যেখানে আসলাম, এটা কি গুগলের সাইট? অবশ্যই না, এটা হচ্ছে আরেকজনের সাইট, একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আমরা কি সুন্দরভাবে আসতেছি কিনা, যাচ্ছি, এই ওয়েবসাইটে ভিজিট করতেছি কিনা? তাহলে এই যে ভিজিট করতেছি, তাহলে এটা কি সার্চ ইঞ্জিনের মাধ্যমেই তো আসতেছে নাকি, না অন্য কিছু? সার্চ ইঞ্জিনে এসে সার্চ করলাম, তারপরে টপ 10-এ যে রেজাল্টগুলো আছে তার মধ্যে আমার যেটা মন চাইলো আমি সেখানে ভিজিট করলাম। এবং এখানে একটা বিষয় হচ্ছে, দেখেন যে টার্গেটেড বা কোয়ালিটি ট্রাফিক কেন বলতেছে। আপনি যদি লিখে সার্চ করেন হাউ টু লার্ন এসইও, গুগল কি আপনাকে দেখাচ্ছে হচ্ছে গ্রাফিক্সের রেজাল্ট দেখাচ্ছে, না এসইও শেখার জন্য যা যা লাগবে সেটা দেখাচ্ছে, কোনটা? বা এখানে যে লিখে সার্চ করবে হাউ টু লার্ন এসইও, সে কি গ্রাফিক্স শিখতে আসছে না এসইও শিখতে আসছে? তাহলে এখানে একজন ব্যক্তি লিখে সার্চ করলো হাউ টু লার্ন এসইও, সুতরাং সেই ব্যক্তি এসইও শেখার জন্য এখানে আসছে। বা একজন ব্যক্তি সার্চ করতে পারে বেস্ট ল্যাপটপ ফর গেমার্স বা বেস্ট ল্যাপটপ ফর গেমিং, যদি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করে, তাহলে এই যে ব্যক্তিটা আসলো, এই ব্যক্তি কি টার্গেটেড না একবারে, নাকি কি মনে হয় আপনাদের? যখন একজন ব্যক্তি এসে সার্চ করবে যে বেস্ট ল্যাপটপ ফর গেমিং, তাহলে এই বেস্ট ল্যাপটপ ফর গেমিং, ওই ব্যক্তিটা তো গেমিং ল্যাপটপ কিনবে বলেই কিন্তু আসতেছে বা রিভিউ দেখার জন্য চেষ্টা করছে। তখন সে কি করলো, এখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট করলো। সুতরাং এই যে ওয়েব পেজে যে একজন ভিজিটর আসলো বা ট্রাফিক আসলো, এই ট্রাফিকটাকে বলা হচ্ছে কোয়ালিটি এবং কোয়ান্টিটি ট্রাফিক। কেন? কারণ এখানে যে ব্যক্তিটা আসলো সে কিন্তু গেমিং এর জন্য আসলো, গেমিং এর ল্যাপটপ দেখার জন্য আসতেছে, সে তার ইন্টেনশন কিন্তু এই ধরনের তথ্য নেওয়ার জন্য, গেমিং ল্যাপটপ তথ্য নেওয়ার জন্য, তার কিন্তু এখন সে চাচ্ছে না হচ্ছে গ্রাফিক ডিজাইন শিখতে, তাই না? সুতরাং এই কারণে বলা হয় কোয়ালিটি এবং কোয়ান্টিটি ট্রাফিক। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা, নাকি? জি। আচ্ছা, এখন যদি আবার মূল টপিকে আসি, তাহলে এসইও স্ট্যান্ডস ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও একটা প্রসেস যার মাধ্যমে আমরা একটি ওয়েবসাইট কিংবা ওয়েব পেজের কোয়ান্টিটি এবং কোয়ালিটি ট্রাফিক ইনক্রিজিং করতে পারি সার্চ ইঞ্জিনের মাধ্যম দিয়ে। কথা বুঝতে পারলেন? যে এসইও করে এই যে ওয়েব পেজটা আছে বা ওয়েবসাইটটা আছে, এটাকে আমরা এসইও করছি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছি। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে গেলে দেখেন প্রতিটা, এখানে আমি কয়টা সার্চ ইঞ্জিনের কথা বললাম তাই বলেন তো? 4-5টা। এখানে 4-5টা আমি সার্চ ইঞ্জিনের কথা বললাম। একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ইয়াহু, একটা হচ্ছে পিপিলিকা, একটা হচ্ছে ইয়ান্ডেক্স, একটা ডাকডাকগো। এই প্রতিটা সার্চ ইঞ্জিনের তাদের নিজস্ব কোনো রুলস বা রেগুলেশন আছে কি নাই? আছে। প্রতিটা সাইটের একটা রুলস বা রেগুলেশন আছে। যেমন বিংকের আছে, বিং সার্চ ইঞ্জিনে তাদের নিজস্ব রুলস রেগুলেশন আছে, পিপিলিকার নিজস্ব রুলস রেগুলেশন, ইয়ান্ডেক্স, ডাকডাকগো। কি রুলস রেগুলেশন? যে কেউ যদি লিখে সার্চ করে যে হোয়াট ইজ এসইও, এমন হোয়াট ইজ এসইও লিখে এই আর্টিকেল তো বহুত মানুষ পাবলিশ করছে তাদের ওয়েবসাইটে, কিন্তু টপ 10-এর মধ্যে কাকে রাখবে, এই বিষয়টা সার্চ ইঞ্জিন কি করে? সার্চ ইঞ্জিন হচ্ছে বাছাই করে। যেমন একটা উদাহরণ দিই, মনে করেন একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে, সবার রোল কি 1 নম্বর হয়? সবার রোল কি 1 থেকে 5? ধরেন আপনার রোল 1, তাহলে সবার কি একই থাকে না? এটা ডিপেন্ডস করে হচ্ছে কার কেমন যোগ্যতা, সেটার উপর ডিপেন্ড করে। কোনটা? একই ক্লাসে অবশ্যই আপনার কার কেমন যোগ্যতা, যার যেমন যোগ্যতা সেই অনুযায়ী আপনাকে ইন্ডেক্স করে। তো আপনার যদি যোগ্যতা থাকে 1-এর, তাহলে আপনাকে আপনার স্যাররা কি করতেছে, 1 নম্বরে দিচ্ছে। এই 1-এ আসতে গেলে আপনার স্কুলের নিয়ম কানুন ফলো করা লাগতেছে কিনা? এখন 1 থেকে যে 5 আসে, 1 থেকে 5 যার রোল, একটু খেয়াল করবেন তারা কিন্তু সবসময় স্কুলের নিয়ম কানুন যা আছে সবকিছু ফলো করে কিনা। তারপরে হচ্ছে স্কুলের ড্রেস পরে আসে, মনে করেন স্যারদের কথা শুনে, স্যাররা যা করতে বলে, মানে স্কুলের যে ডিসিপ্লিন আছে সেটার মধ্যে তারা সেটা মেনে চলে, যার ফলে দেখা যায় তারা রেগুলার আসে, সবকিছু ঠিক করে। এই জন্য এদের রোল কত হয়, 1 থেকে 10, তাই তো নাকি, না অন্য কিছু? তো এই যে 1 থেকে 10 নম্বর হয়,
এখানে তো স্টুডেন্ট থাকে 1 থেকে 100, বাট 1 থেকে 10 কারা থাকে? 1 থেকে 10 তারাই থাকে যারা স্কুলের নিয়ম কানুন অপটিমাইজ করে নিজের মধ্যে কি করছে, বজায় রাখছে এবং সকল বিষয়গুলো মেনে চলছে, তাদেরকেই 1 থেকে 10-এর মধ্যে তারা রেজাল্ট করছে। এই তেমনই ভাবে আমাদের যে গুগল আছে সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনের কিছু রুলস বা রেগুলেশন আছে। এই রুলস বা রেগুলেশন গুলো আমরা যদি আমাদের ওয়েবসাইটে, যেমন আমরা কি করলাম, বেস্ট ল্যাপটপ ফর গেমিং, এই বেস্ট ল্যাপটপ মনে করেন একটা ক্লাসের বেস্ট ল্যাপটপ ফর গেমিং নামে 100 জন ধরেন এক স্টুডেন্ট, তো বেস্ট ল্যাপটপ ফর গেমিং নিয়ে কি একটা ওয়েবসাইট আছে এই পৃথিবীতে? না, এমন হাজার হাজার মানুষ দেখা গেল কি করছে, তাদের ওয়েবসাইটে একটা করে আর্টিকেল লিখছে কিনা এমন। এখানে দেখেন রেজাল্ট কত আসছে গুগলে, এতগুলো রেজাল্ট আসছে। বেস্ট ল্যাপটপ ফর গেমিং মানে এই টপিকসটা নিয়ে হাজার হাজার ওয়েবসাইট তার কন্টেন্ট লিখছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি কত, 1 থেকে 10-এর মধ্যে কয় নম্বরে দেখতে পাচ্ছি ভাই? এইগুলো ওয়েবসাইটে কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমরা এই ওয়েবসাইটগুলো বেশি ভিজিট করি। কারণ কি, গুগল এইগুলোকে কেন জায়গা দিছে? কারণ ওই যে 1 থেকে 100 পর্যন্ত স্টুডেন্টের যদি আপনি হিসাব ধরেন, যে যাদের কোয়ালিটি ভালো, যাদের মানসম্মত ভালো, এবং যারা সার্চ ইঞ্জিন মানে সেই স্কুলের নিয়ম কানুন ফলো করে সবকিছু করছে, তারাই কি 1 থেকে 10-এর মধ্যে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ওই স্কুলে যে ছাত্ররা আছে তারা কি স্কুলের নিয়ম কানুনকে অপটিমাইজ করছে কিনা নিজের মধ্যে? করছে না করি নাই? জি করছে। সবাই কি আছেন ভাই? বুঝতে পারতেছেন? আরো অনেকে আছে। আসি ভাই, শুনতেছি। হ্যাঁ, একটু রেসপন্স করবেন। যে দেখেন যে স্কুলের ছাত্রগুলো অবশ্যই তার, বা আমরাই যদি আমাদের কথা বলি, আমরা কিন্তু সেই স্কুলের নিয়ম কানুন ফলো যদি করি তাহলে ভালো হবে, যদি না করি তাহলে হবে না। তো তেমনই একটা ওয়েবসাইট যখন এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটকে কি করতে পারি, 1 থেকে 10-এর মধ্যে আনতে পারি। যেমন এই যে ওয়েবসাইটটা আছে, হোয়াট ইজ এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, এটা একটা আর্টিকেল লেখা হয়েছে, এমন অনেকে ইনফরমেশন দিয়েছে, কিন্তু এই যে ওয়েবসাইট আছে এটাকে ভালোভাবে এসইও করা হয়েছে। এসইও করা বলতে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভালোভাবে করা হয়েছে। তার মানে যে সার্চ ইঞ্জিন যেটা আছে, এখন আমরা কোথা থেকে আসলাম রেজাল্টটা নিয়ে? গুগল সার্চ ইঞ্জিন থেকে, মনে রাখবেন। কোথা থেকে? গুগল সার্চ ইঞ্জিন থেকে আসলাম। সুতরাং এই যে ওয়েব পেজটা আছে, এই ওয়েব পেজটা বা এই ওয়েবসাইটটা গুগলের সার্চ ইঞ্জিনে যত নিয়ম কানুন আছে, যে গুগল সার্চ ইঞ্জিন কোনটা পছন্দ করে, কোনটা করে না, কি করতে বলছে, কি করতে বলে নাই, এই সকল বিষয়গুলো ফলো করে ইনারা এই ওয়েবসাইটটা ভালোভাবে কি করছে, অপটিমাইজ করছে, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করছে, যার ফলে গুগল সার্চ ইঞ্জিন ইনাদেরকে ফার্স্ট পেজে র্যাঙ্ক করছে, মানে ফার্স্ট পেজে পজিশনটা দিছে। কথা কি বুঝতে পারছেন আমার? এমনি এমনি তো দি নাই, এমনি এমনি দিছে কি সার্চ ইঞ্জিন? বা একজন স্টুডেন্টকে একটা ক্লাসে কি এমনি এমনি দিবে র্যাঙ্ক 1 নাম্বার? কখনোই না। সুতরাং এই যে একটা ওয়েবসাইট আছে বা ওয়েব পেজ আছে, এটাকে ভালোভাবে এসইও করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আমরা অনেকে মনে করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে পুশ করা, এটা করা ওটা করা, এটা না। একবারে সিম্পল হিসাব যে সার্চ ইঞ্জিনের যে নিয়ম কানুনগুলো আছে সেটা ফলো করে একটা ওয়েবসাইট বিল্ড আপ করলে তাহলে সেটা হবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি, তার মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন মনে করেন আপনারা সবাই ইনস্ট্রাক্টরিতে ইনরোল করছেন, কোর্স করেন কি নাই? সবাই করছেন। জি। তাহলে যখন করছেন তখন কি ইনস্ট্রাক্টরের নিজস্ব কিছু নিয়ম কানুন ছিল কিনা বা এখনো আছে কিনা? অবশ্যই আছে। বা এই গ্রুপে যখন আপনি ইন্টার করলেন আমাদের ফেসবুক গ্রুপে, তখনই কিন্তু আপনাকে 3টা প্রশ্ন দেওয়া হয়েছিল। আপনি যদি সেই 3টা প্রশ্নের উত্তর না দিতেন, আমি কি আপনাকে মানে এই গ্রুপে অ্যাপ্রুভ করতাম? না। সুতরাং আপনি কিন্তু গ্রুপের যে রুলস রেগুলেশন আছেন সেটা কিন্তু নিজের মধ্যে অপটিমাইজ করছেন এবং আমাকে প্রোভাইড করছেন জিনিসগুলো। এই যে কারণে কিন্তু আপনি গ্রুপে আছেন। আবার ইনস্ট্রাক্টরের যেমন ইমেল সাবমিট করতে হবে, এই যে বিষয়গুলো আপনি নিজের মধ্যে অপটিমাইজ করছেন, তাদের নিয়মকানুনগুলো ফলো করে নিজেকে অপটিমাইজ করে সেখানে অ্যাপ্লাই করছেন, আপনি কি করছেন, কোর্সটা বাই করতে পারছেন। তো এমনই একটা ওয়েবসাইটকে আমাদের এসইও করতে হয়। এসইও কেন করতে হয়? এসইও করে আমরা কি করি, আমরা গুগলের থেকে কি পাবো, ট্রাফিক আনতে পারবো। দেখেন ডিজিটাল মার্কেটিং একটা বড় একটা সেক্টর। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, তারপরে হচ্ছে আপনার ভিডিও মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এমন আরো অনেক মার্কেটিং আছে। বাট এর মধ্যে আমরা এসইও একটা বিরাট একটা সেক্টর, ঠিক আছে? তো এই এসইও শিখতে হলে আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ এসইও।
এসইওটা হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা একটা ওয়েব পেজ কিংবা ওয়েবসাইটকে, মনে করেন একটা আপনার ওয়েবসাইট আছে, ঠিক আছে, একটা ওয়েবসাইট আছে বাংলাদেশের, এবার ধরেন আমরা করে দিচ্ছি, এবার একটু ক্লিয়ার কনসেপ্ট হবে। যেমন এটা আপনাদের বাংলাদেশের একটা ওয়েবসাইট, কি ওয়েবসাইট ধরা যায় বলেন তো, কি ওয়েবসাইট ধরবো বলেন, একজন বলেন কিসের ওয়েবসাইট এরা? জব সার্চ। জব সার্চ দিবেন, আচ্ছা জব সার্চ দিতে পারেন, যে মনে করেন হচ্ছে ব্যাংক জব সার্কুলার, ব্যাংক জব সার্কুলার, ঠিক আছে, 2021 ব্যাংক জব সার্কুলার 2021, এই একটা টপিকস নিয়ে আপনি আপনি একটা ওয়েবসাইট করলেন, আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে jobcircular.com, কি সার্কুলার.com ভাই? jobcircular.com বা xyz.com। এই ওয়েবসাইটে আপনি একটা টপিকস নিয়ে লিখছেন, টপিকসটা কি? bankjobcircular.com। এখন এই ওয়েবসাইটটা আপনি কাদের জন্য করছেন? এই ওয়েবসাইটটা আপনি কাদের জন্য করছেন? আপনার জন্য? চাকরি প্রত্যাশী। এই ওয়েবসাইটে এখন আপনার কি লাগবে? এই ওয়েবসাইটে আপনার লাগবে হচ্ছে এখন ট্রাফিক। আপনার এই ওয়েবসাইটে লাগবে কি? এই অডিয়েন্স গুলো যেন আপনার এখানে আসে। এখন এই অডিয়েন্স গুলো দেখেন যদি আসে, তাহলে এই অডিয়েন্স গুলো কি কি ব্যবহার করে দেখেন তো, আমরা যদি একটু খেয়াল করি, এই অডিয়েন্স গুলো মনে করেন আমাদের বাংলাদেশের কথাই ধরলাম, বাংলাদেশে যেহেতু ইয়ে নাই, আমরা এটা বাদ দিই। দেখেন বাংলাদেশের মানুষ কি করে, গুগল অথবা ফেসবুক। এখন ফেসবুক একটা পোস্ট দিলেন যে ব্যাংক জব সার্কুলার 2021 আপনার ওয়েবসাইটের, আপনি এখানে সুন্দরভাবে আপনার ওয়েবসাইটটা করছেন, কিভাবে ভাই? সুন্দরভাবে, যে ব্যাংক জব সার্কুলার 2021 এই বিষয় নিয়ে সুন্দরভাবে একটা আর্টিকেল লিখছেন আপনি, লেখার পরে করে রাখলেন আপনার ওয়েব পেজটাকে। এখন এই ওয়েবসাইটে আপনার কি লাগবে? ভিজিটর লাগবে। এখন ভিজিটর কোথায় আছে? এখান থেকে ভিজিটর আপনার ডিজিটাল মিডিয়াগুলো ব্যবহার করতেছে, এক হচ্ছে গুগল, একটা হচ্ছে ফেসবুক। এখন ফেসবুকে কিভাবে হয়? ফেসবুকে হয় হচ্ছে আপনি একটা পেজ করে বা আপনার প্রোফাইল থেকে কি করলেন, এই লিঙ্কটা শেয়ার করে দিলেন আপনার ওয়েবসাইটের, তাহলে সেখান থেকে অডিয়েন্স দেখে কোথায় আসবে? আপনার ওয়েব পেজে আসবে। আরেকভাবে কিভাবে আসতে পারে আপনার ওয়েবসাইটে? দেখেন এই যে আমরা যাব কোথায় সুন্দরভাবে, আরেকভাবে কিভাবে আসতে পারি আমরা সেই ওয়েবসাইটে, দেখেন google.com, এখানে যে আমরা লিখে সার্চ করলাম বেস্ট ব্যাংক জব সার্কুলার 2021, তাই না? এইভাবে লিখে কি আমরা সার্চ করতে পারি কিনা? জি পারি, অবশ্যই করি আমরা। সো একজন মানুষ এসে সার্চ করলো ব্যাংক জব সার্কুলার ইন 2021, এই যে লিখে সার্চ করলো, আসার পরে গুগল তাকে এক থেকে অনেকগুলো রেজাল্ট দিচ্ছে, বাট আমরা বিশেষ করে ফলো করি, যেমন আমি যদি অন্য ইসে যাই, এখানে বুঝতে অসুবিধা হচ্ছে একটু, আমরা যে এখানে সার্চ করে তাহলে দেখবেন এই যে কুষ্টিয়া ডিসি অফিস জব সার্কুলার, ব্র্যাক ব্যাংক লিমিটেড, এখানে কিছু রেজাল্ট আমাদের গুগল কি করতেছে, নিয়ার কুষ্টিয়া, আমি যে যেমন কুষ্টিয়া আছি, নিয়ার কুষ্টিয়াতে কিছু রেজাল্ট আমাকে সে দিল। এরপরে দেখেন অল প্রাইভেট ব্যাংক জব সার্কুলার, এরকম রেজাল্ট কি দিচ্ছে কিনা? তাহলে গুগলে কি আমার ট্রাফিক কি গুগল ইউজ করতেছে কিনা এই এই তথ্যটা নেওয়ার জন্য? এখানে আসলো, আসার পরে কোথায় গেল? এই যে ওয়েবসাইটে গেল, যাওয়ার পরে সুন্দরভাবে easeofresults.com, এখান থেকে সুন্দরভাবে এই তথ্যগুলো সে নিয়ে নিচ্ছে। সুতরাং এখান থেকে দেখেন আপনার এই ওয়েবসাইটটাই কি টার্গেটেড অডিয়েন্স আসতেছে কিনা। যে লিখে সার্চ করলো যে ব্যাংক জব সার্কুলার 2021, তার মানে সে ব্যাংক জবের সার্কুলার খুঁজতেছে, সে একজন টার্গেটেড অডিয়েন্স হচ্ছে জব সার্কুলারের জন্য। আসার পরে এখান থেকে একটা রেজাল্টে সে ভিজিট করলো। এখন এই যে ওয়েবসাইটটা আসলো, এটা তো আর এমনি এমনি আসি নাই, এটা এক লাখ আসে নাই। এক লাখে আসছে আপনাদের কি মনে হয়? না, এই ওয়েবসাইটটা আসছে হচ্ছে বিভিন্নভাবে, যে সার্চ ইঞ্জিনের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো এই ওয়েবসাইটের যে ওনার, এই ওয়েবসাইটের যে ওনার তিনি সুন্দরভাবে এসইও করছে এই ওয়েব পেজটাকে বা এই ওয়েবসাইটটাকে। এসইওর নিয়ম কানুন ফলো করে এই ওয়েবসাইটটা করা হয়েছে বিধায় এই ওয়েবসাইটটা কি করছে, গুগলের ফার্স্ট পেজে দেখতে পাচ্ছি আমরা। তেমনই এখন আমাদের যে ওয়েবসাইটটা আছে, মনে করেন এই ওয়েবসাইটটাকে যদি গুগল থেকে ট্রাফিক আনতে হয় আমাদের, কোথা থেকে ভাই? গুগলের থেকে যদি ট্রাফিক আনতে হয় অর্গানিক ভাবে, তাহলে আমাদের কি করতে হবে? এই ওয়েবসাইটটাকে এসইও করতে হবে, মানে সার্চ ইঞ্জিনের যে রুলস রেগুলেশন আছে সেইটা ফলো করে। এখন কোন সার্চ ইঞ্জিনের রুলস রেগুলেশন ফলো করবো আমরা? আমরা এই ওয়েবসাইটটা এসইও করবো, এখন কোন কোন সার্চ ইঞ্জিনের জন্য ফ্রেন্ডলি করব? সেটা কি বিং সার্চ ইঞ্জিন না গুগল সার্চ ইঞ্জিন? আপনাদের কি মনে হয়?
কোনটার জন্য এসইও করব ভাই? গুগলের জন্য। গুগলের জন্য, কারণ আমার ইউজার বেশিরভাগ যায় কোথায়? গুগল সার্চ ইঞ্জিনে। সুতরাং আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমরা একটা আর্টিকেল, নতুন ওয়েবসাইট মনে করেন, নতুন স্টুডেন্ট আমরা, 1 থেকে 100 জন স্টুডেন্ট অলরেডি আছে, 1 থেকে টপ 10 জন আছেই, কিন্তু আমরা একজন নতুন ইনরোল করলাম, ঠিক আছে, ভার্সিটিতে মনে করেন, বা ক্লাস 10-এর একটা 101 নাম্বার আমার রোল নাম্বার। এখন এই 101 থেকে আমাদের টার্গেট কোথায়? 1 থেকে 10-এর মধ্যে। এখন এই 1 থেকে 10-এর মধ্যে যদি আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই যে সার্চ ইঞ্জিন আছে, এই সার্চ ইঞ্জিনের রুলস রেগুলেশন গুলো, কোথায় কি করতে বলে কি না করতে বলে, এই বিষয়গুলো ফলো করে আমরা এই ওয়েবসাইটটাকে সুন্দরভাবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করব। আর সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়ে যাবে। তখন এই গুগলের কি আছে, রোবট আছে, এই রোবটগুলো এসে আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে ক্রাউলিং করবে, করার পরে দেখবে যে না, 1 থেকে 10-এর যে স্টুডেন্ট আছে তাদের সাথে তথ্য আপনারটাই কি আছে, ভালো আছে, আপনি অনেকদিন ধরে আছেন, তাহলে আপনাকে কি করবে ভাই? তখন আপনি 1 থেকে 10-এর মধ্যে স্থান পাবেন। এই বাদে আপনি কিন্তু 1 থেকে 10-এর মধ্যে আসতে পারবেন না। আর এসিওর নিয়ম কানুন ফলো করে যদি করা যায়, তাহলে অবশ্যই আপনি 1 থেকে 10-এর মধ্যে আসবেন, এটা শিওর থাকেন। কথাকে বুঝতে পারছেন? এই হচ্ছে এসিওর, বলতে পারেন খুব ডিটেলস আমি যাই নাই, এটা হচ্ছে একবারে একটা সিম্পল ওয়েতে বোঝাই দিলাম যে এসিও হচ্ছে একটা প্রসেস যার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটে বা ওয়েব পেজে কোয়ালিটি এবং কোয়ান্টিটি ট্রাফিক পাই, থ্রো কার মাধ্যমে? সার্চ ইঞ্জিনের মাধ্যমে। এখন এসিও যে অপটিমাইজেশন, এটা কি বোঝাচ্ছে? কি অপটিমাইজ করব? কিসের অপটিমাইজ? সার্চ ইঞ্জিনের যত নিয়ম কানুন আছে সেইগুলো ফলো করে আমরা একটা ওয়েবসাইটকে বিল্ড আপ করতে হবে। এখন দেখা গেল সার্চ ইঞ্জিন, আপনার টিচার আপনাকে বললো যে তুমি এইদিকে যাও, ডান দিকে, আপনি চলে গেলেন বাম দিকে, তাহলে কি আপনাকে সেই টিচার ভালো চোখে দেখবে? বলেন, কখনোই দেখবে না। আপনার টিচার যেটা করতে বলছে আপনি যদি সেটাই করেন, তাহলে দেখবেন আপনার কি হবে, আপনাকে ইমপ্রুভ হবে। তেমনি সার্চ ইঞ্জিনে যদি আমাদের একটা ওয়েবসাইটে প্রথম 1 থেকে 10-এর মধ্যে আনতে হয়, তাহলে আমাদের অবশ্যই অবশ্যই কি করতে হবে? সেই সার্চ ইঞ্জিনের নিয়ম কানুন খুব সুন্দরভাবে ফলো করে পালন করতে হবে। তাহলে দেখা যাবে আস্তে আস্তে আমাদের সাইটটা র্যাঙ্ক করছে, মানে 1 থেকে 10-এর মধ্যে আসার জন্য প্রস্তুতি নেবে। এখন আপনি যদি ফট করে 1 থেকে 100 জন স্টুডেন্টের মধ্যে আপনার 101 রোল, আপনি কি 1 মাসের মধ্যে কি একে চলে যেতে পারবেন? এটা কি সম্ভব নাকি? কি বলেন আপনারা? আপনাকে সেই ক্লাসের নিয়ম কানুন ফলো করতে হবে, কি বলতেছে এইটা ফলো করতে তো আপনার 1 মাস চলে যাবে। সুতরাং এই বিষয়গুলোই হচ্ছে এসইও। আপনারা এখন কতটুকু বুঝতে পারলেন, এখন আপনাদের রেসপন্সে বোঝা যাবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, মোটামুটি বোঝা গেছে। এখন প্র্যাকটিক্যালি কিভাবে করতে হবে সেটা দেখলে হয়তো। হ্যাঁ, এই যে কি করবেন, এখন আছে এসইও টাইপস নিয়ে কথাবার্তা বলবো। এটা এই পর্যন্ত তুই বুঝতে পারছেন যে এসইও কি? জি জি ভাই। আবারও বলি, একটা ওভারভিউ দিয়ে, এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা একটি প্রসেস যার মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট কিংবা ওয়েব পেজের অর্গানিক ট্রাফিক ইনক্রিজিং করতে পারি, এবং সেই ট্রাফিকটা হবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি ট্রাফিক। কেন কোয়ালিটি ট্রাফিক বলতেছে? ফেসবুকের ট্রাফিক কিন্তু কোয়ালিটি ট্রাফিক হয় না। 100 জন আসলে তার মধ্যে দেখা গেলো সবাই যে আপনার একটা অ্যাড দিলেন, অ্যাডটা তো দেখা গেলো যার এসইও পছন্দ সেও দেখলো, যে আর গ্রাফিক ডিজাইন সেও দেখতেছে, আরেকজনও দেখতেছে কিনা? জি। সুতরাং আপনার টার্গেটেড পিপল না। কিন্তু যখন একজন ইউজার গুগলে আসবে, গুগলে এসে লিখে সার্চ করবে যে ব্যাংক জব সার্কুলার 2021, তার মানে সেই ব্যক্তি শুধু কি খুঁজতেছে? ব্যাংক জবের সার্কুলারই খুঁজতেছে, না অন্য কিছু খুঁজতেছে? গ্রাফিক ডিজাইনের সার্কুলার খুঁজতেছে সে? না। এই কারণে বলা হচ্ছে কোয়ালিটি ট্রাফিক ইনক্রিজিং করতে পারবেন থ্রু সার্চ ইঞ্জিনের মাধ্যমে। তো আপনি যদি বিং যদি আপনার মানে এখানে আমি যাই, আপনার এখানে দেখালো গুগল সার্চ ইঞ্জিনের বদলে আপনার যে অডিয়েন্স তারা ব্যবহার করে হচ্ছে বিং সার্চ ইঞ্জিন। তাহলে আপনাকে এই ওয়েবসাইটটাকে অপটিমাইজ করতে হবে বা এসইও করতে হবে কোন সার্চ ইঞ্জিনকে ফলো করে? বিং সার্চ ইঞ্জিন। এইটাই হচ্ছে বিষয়, এইটাই হচ্ছে এসইও। এসইও আহামরি কোনো বিষয় না, আবার খুব সহজও না। ঠিক আছে, এসইও জন্য আপনাকে সময় দিতে হবে, খুব ভালোভাবে সময় দিতে হবে। আশা করি যতটুকু দেখাইছি এর মধ্যে বুঝতে পারছেন। এখন খুব বেশি ডিটেলস আমি যাব না, এখন আসি হচ্ছে এসইও টাইপস। এসইও 2 ধরনের হয়ে থাকে বা 3 ধরনের আমরা বলি, অন পেজ এসইও, অফ পেজ এসইও, আবার একটা আছে টেকনিক্যাল এসইও। তো অন পেজ এসইও কি, এটা আমি আজকে কথাবার্তা বলবো।
এটাই হচ্ছে বিষয় যে অন পেজ এসিও আমরা একটা ওয়েবসাইটে কিভাবে করতে পারি কি না করতে পারি এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। কথা কি বুঝতে পারলেন? এইগুলো যদি আপনারা জানতে পারেন যে অন পেজ এসইও কি এবং অন পেজ এসইও কিভাবে করতে হয় একটা ওয়েবসাইটে, এটা যদি মানে জানেন তাহলে আপনার যে ওয়েবসাইট এখন যেটা আছে সেটাতে আপনি কিছু হলেও ইমপ্রুভমেন্ট আনতে পারবেন। কথা বুঝতে পারলেন? আপনার যে ব্লগ সাইট আছে, দেখেন আপনারা প্রত্যেকেই একটা ব্লগ সাইটে কি একটা টপিকস নিয়ে একটা নিশ নিয়ে একটা কিওয়ার্ড বেস নিয়ে কাজ করছেন কিনা? জি কেউ লিখছেন ক্লাশ রয়্যাল জেম জেনারেটর, কেউ করছেন হচ্ছে কয়েন মাস্টার, কেউ এই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করছেন। তাহলে আপনার ওয়েবসাইটটা কি কেন্দ্রিক? আপনার ওয়েবসাইটে একটা কিওয়ার্ড বেস ধরা আছে, তো সেখানে একটা লিখে কেউ যদি সার্চ করে আপনার ওয়েবসাইটে আসতে হবে। এখন এই আসার জন্য আপনাকে অন পেজ এসইওটা খুব ভালোভাবে করতে হবে। এখন অন পেজ এসইও কিভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। আর অন পেজ এসইও কি এটা আগে জানতে হবে। এটা যদি জানেন তাহলে দেখবেন অনেক কিছু সলভ হয়ে গেছে। জাস্ট লিখে সার্চ করেন হোয়াট ইজ অন পেজ এসইও। ঠিক আছে, হোয়াট ইজ অন পেজ এসইও লিখে যদি সার্চ করেন এখানে দেখবেন অন পেজ এসইও ইজ দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং এ ওয়েব পেজ টু আর্ন organic traffic and improve a website ranking in the SERP. আবার এখানে দেখেন অন পেজ এসইও অলসো নন অ্যাজ অন সাইট এসইও ইজ দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং ওয়েব পেজ কন্টেন্ট ফর সার্চ ইঞ্জিনস অ্যান্ড ইউজার্স কমন অন পেজ এসইও প্র্যাকটিস। এই যে এখানে যদি এইটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার হোয়াট ইজ অন পেজ এসইও এইটা কিন্তু আপনি সুন্দরভাবে করতে পারবেন। এর একটা প্রশ্ন ছিল। জি জি, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আজকে যেটা দেখাচ্ছেন যে এসইও সেটা শুধু ওয়েবসাইট কিভাবে র‍্যাঙ্ক করা যায়, কিন্তু আমরা তো গুগলে সার্চ দিলে আরো ইউটিউব চ্যানেলও পাই, অন্যান্য চ্যানেলও পাই, ফেসবুকও পাই। জি, ওগুলো আপনার একটা কথাটা আলাদা নিয়ম বোঝা যাচ্ছে না, বলেন বলেন। না। আজকে যে আমরা শিখতেছি এসইওটা শুধু ওয়েবসাইট কিভাবে সার্চ করতে হয়, র‍্যাঙ্ক করতে হয়, সেই জিনিসটা জানবো আজকে। শুধু মানে ওয়েবসাইট কেন্দ্রিক। র্যাঙ্ক বলতে আমরা একটা ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব যে কি কি ফলো করতে হবে এই বিষয়গুলো। কিন্তু ইউটিউবও সার্চ করে আসতে চান না, ইউটিউবেও তো অনেক চ্যানেল আছে। আমি হ্যাঁ দেখি ইউটিউবে আছে, এখন তো আমরা আসলে ইউটিউব দেখছি না তাই না, আমরা দেখছি কি সার্চ ইঞ্জিনে কাজ করতেছি। গুগলের মাধ্যমে যদি ইউটিউব সার্চ করতে চাই আর কি, সেটা কথা বলছি। গুগলের মাধ্যমে তো আপনি ইউটিউব এখন দেখেন আপনার অডিয়েন্স কি ব্যবহার করে আগে সেটা দেখতে হবে। আপনার অডিয়েন্স কি গুগলে আছে না ইউটিউবে আছে? গুগলে আছে। আপনার অডিয়েন্স গুগলে আছে, সে কি ইউটিউবে যে সার্চ করতে পারবে না? ও হ্যাঁ, জি পারবে। আমি আপনার অডিয়েন্স আসলেও ধরেন আপনি দেখেন আমরা দুই জায়গায় যাই সার্চ করি। ইউটিউবও কিন্তু একটা সার্চ ইঞ্জিন, ইউটিউবও কিন্তু একটা সার্চ ইঞ্জিন। যেমন আপনি যদি ইউটিউবে যান এখানে লিখে আপনি সার্চ করতে পারলেন যে ডিজিটাল মার্কেটিং কি, এটা লিখে সার্চ করতে পারেন কিনা? অবশ্যই পারেন। তাহলে এইখানে যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডের উপর বেস করে এখানে রেজাল্টগুলো আসতেছে। তো তখন আপনাকে জানতে হবে যে এই যে ইউটিউব, এতক্ষণ আমরা কি বললাম যে গুগল সার্চ ইঞ্জিনের মানে কিভাবে অপটিমাইজ করবেন তার নিয়ম কানুন। তাহলে ইউটিউবে কাজ করতে গেলে তাহলে আপনার কি তখন ভিডিও কন্টেন্ট, তাহলে সেই ভিডিওটাকে ইউটিউবের সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কিভাবে করবেন, ইউটিউব কি বলতেছে কি না বলতেছে সেটা ফলো করে যদি করেন, যে নিয়ম কানুনগুলো আছে ওইটা করতে পারলে আপনার সেটা এখানে কি হবে, র্যাঙ্কে আসবে। তো ইউটিউবের জন্য কিছু ভিন্ন আছে, বাট সব দিকে একই সেম জিনিস থাকে, কিছুটা ভিন্ন আছে আর কি। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। গুগলের জন্য যেটা আমরা করি আমাদের ওয়েবসাইট লাগবে, আর ইউটিউবে করতে গেলে আমাদের তো ওয়েবসাইট না, আমাদের লাগবে ভিডিও, তাই না ভাই? জি হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা ইউটিউব এসে না অন্যদিন কথা বলবো, আজকে আর না, আজকে আমরা হচ্ছে এটা নিয়ে কথা বলবো। এখন আসে হোয়াট ইজ অন পেজ এসইও। এই সংজ্ঞাটা যদি পড়তে পারেন তাহলেই হবে, আর কিছু লাগবে না। এটা হচ্ছে খুব একটা দারুণ একটা সংজ্ঞা, আমার কাছে খুব পছন্দ এই সংজ্ঞাটা। যেমন এখানে বলতেছে যে হোয়াট ইজ অন পেজ এসইও, অন পেজ এসইও অলসো নন অ্যাজ অন সাইট এসইও ইজ দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং ওয়েব পেজ কন্টেন্ট ফর সার্চ ইঞ্জিন অ্যান্ড ইউজার্স। তার মানে এখানে যে এটা বোঝাচ্ছে যে অন পেজ এসইও অলসো নন অ্যাজ অন সাইট এসইও ইজ দ্য প্র্যাকটিস অফ অপটিমাইজিং এ ওয়েব পেজ কন্টেন্ট ফর সার্চ ইঞ্জিন অ্যান্ড ইউজার্স। সেম ভাবে আমি একটা লাইভ উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করেন আপনাদের লাইভ প্রজেক্টে আমি যেই ওয়েবসাইটটা দেখাইছি সেটা মনে হয় সেটা হচ্ছে লাইভ যে ওয়েবসাইট আছে এই যে এটা আছে তাই না। তাহলে অন পেজ এসইও বলতেছে যে অন পেজ এসইও
মাধ্যমে একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করতে হয় যেন কই গেল অপটিমাইজিং ওয়েব পেজ কন্টেন্ট ফর সার্চ ইঞ্জিন, অপটিমাইজিং সার্চ ইঞ্জিন অ্যান্ড ইউজার্স। মানে আপনার যে ওয়েবসাইটটা আছে বা ওয়েব পেজটা আছে এই ওয়েব পেজকে এমনভাবে বলতে পারেন অপটিমাইজ করবেন যেন সেটা সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয় এবং ইউজার ফ্রেন্ডলি হয়। এটা যদি করতে পারেন তাহলেই হবে অন পেজ এসইও। অন পেজ এসইও হচ্ছে আমাদের এই যে ওয়েবসাইট আছে যা কিছু আছে লোগো, মেনু, এখানে এটাকে কি বলেন আপনারা? এটাকে কি বলেন? এখানে যেটা আছে এটাকে টাইটেল, তাই না? টাইটেল, Title. তারপরে কন্টেন্ট, তারপরে এই যে ডিজাইন, তারপরে এখানে যা কন্টেন্ট মন্টেন্ট যা আছে এই এক কথায় আমাদের যে অন সাইটে যে যে বিষয়গুলো আছে সেটাকে আমরা বলি হচ্ছে অন পেজ এসইও। ঠিক আছে, এই অন পেজ এসইওর মাধ্যমেই আমরা সার্চ ইঞ্জিনকে বোঝাইতে পারি যে আমাদের এই ওয়েবসাইটটা এই কন্টেন্ট ভিত্তিক বা এই টপিকস ভিত্তিক। আপনার যদি অন পেজ ভালো না হয় তাহলে আপনি দেখা গেল গুগল আপনি লিখছেন ক্লাস রয়্যাল ফ্রি জেম জেনারেটর, এখন দেখা গেল আপনার সার্চ ইঞ্জিন বুঝতেই পারলো না যে এটা এই টপিকস নিয়ে লেখা। কথা বুঝতে পারলেন? তো আপনাকে এমনভাবে অপটিমাইজ করতে হবে যেন সার্চ ইঞ্জিন এবং ইউজার ফ্রেন্ডলি হয়। তো এই অন পেজ এসইও করার জন্য কিছু আমাদের চেকলিস্ট লাগবে। সেই চেকলিস্টগুলো যদি আমরা ধরতে পারি, মানে টুকিটাকি আপনাদের তো এখন এসইও তো বিষয়, মানে আমি জাস্ট এটা দেখাচ্ছি যে আপনারা পিন্টারেস্ট যেহেতু দেখছেন তাহলে এসইওটা জাস্ট শুরু করেন আস্তে আস্তে। আপনাদের যে ব্লগ সাইট আছে এখানে করতে হলে আপনাদের কিছু ইমপ্রুভমেন্ট হবে আস্তে আস্তে। তো এখানে জাস্ট আমরা টুকিটাকি বিষয়গুলো দেখবো যে কিভাবে একটা সাইটে অন পেজ এসইও করতে হয় বা করবে। এর জন্য কিছু চেকলিস্ট আমাদের করতে হবে। যেমন চেকলিস্টটা যদি আমি দেখাই, এখানে আমি এখানে লিখে দিচ্ছি, সমস্যা নাই। আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম দেখেন অন পেজ এসইওর মধ্যে প্রথমে যেটা আমরা ধরবো সেটা হচ্ছে এক হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ। কি রিসার্চ ভাই? কিওয়ার্ড রিসার্চ। দুই দুই হচ্ছে আমাদের টাইটেল। ওকে। তিন হচ্ছে ডেসক্রিপশন। চার হচ্ছে আমাদের হচ্ছে হেডিং, সাব হেডিং ধরতে পারেন, সাব হেডিং। আবার হচ্ছে কন্টেন্ট লেন্থ। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ওয়ার্ডস ধরতে পারেন। আমার কাছে একটা লিস্টই আছে, আমি আপনাকে দাঁড়ান ওই লিস্টটা বের করে দিই তাহলে আর ভালো হবে আপনাদের জন্য। ওইটাই বের করে দিই, এরকম না লিখে এই যে mazseo.com এ আসবেন। mazseo.com এ আসলে এই যে নিচে দেখেন 100 এসইও চেকলিস্ট ফর এনি বিজনেস, দেখছেন? কোথায় আসবেন ভাই? mazseo.com এ আসবেন, আসার পরে নিচে আসবেন, এখানে একটা চেকলিস্টের দেয়া আছে, এখানে যাবেন, গেলে ওপেন উইথ গুগল শিটে যান। এখানে দেখেন অনেকগুলো কি আছে আমাদের এসইওর চেকলিস্ট আছে। এই চেকলিস্ট গুলো ফলো করে যদি আমরা একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করে, মানে এখানে যেটা যেটা করতে বলা হয়েছে সেটা সেটা যদি আমাদের ওয়েবসাইটে করি তাহলে আমাদের এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট হবে। আর আমাদের তো ওইটাই করতে হবে নাকি, যেন সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়। কারণ আপনি যখন একটা মানে নিয়ম কানুন ফলো করে একটা ওয়েবসাইট করবেন সেই প্রতিষ্ঠানের, তাহলে অবশ্যই সেটা ফ্রেন্ডলি হবে। তো এখানে চলে আসি হচ্ছে টেকনিক্যাল এসইও গেল, কন্টেন্ট এই যে দেখেন অন পেজ এসইওর এখানে আসি। এখানে প্রথমে যেটা আসতেছে সেটা হচ্ছে যে অন পেজ এসইও চেকলিস্টের মধ্যে এগুলো সবই কিন্তু আপনার হচ্ছে চেকলিস্ট। যেমন কন্টেন্টের জন্য কি কি ফলো করবেন, এখানে হচ্ছে অন পেজ এসইওর জন্য কি কি ফলো করবেন, অফ পেজ এসইওর জন্য কি কি ফলো করবেন, এই বিষয়গুলো আছে। তো প্রথমে আসে অন পেজ এসইও, এটাই দেখেন, খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই। রাইট ফর পিপল নট ফর সার্চ ইঞ্জিন। প্রথমে যে কথাটা বলছে, আমরা কি করি, আমরা শুধু সার্চ ইঞ্জিনের জন্য রেখি, মানে আমাদের ওয়েবসাইটটা করি, কিন্তু আমাদের যেটা করতে হবে আমাদের মূল টার্গেট কে ভাই? আমাদের অডিয়েন্স। অডিয়েন্স, তো সেই অডিয়েন্সের জন্য আপনি তথ্যটা দিবেন। যেমন আপনি যদি একটা তথ্য লেখেন যে ব্যাংক জব সার্কুলার 2021, শেষ পর্যন্ত থাকবেন। আপনাদের এই ব্লক স্পট দিয়ে বাংলাদেশ থেকে ট্রাফিক আনার কিছু টপিকস আমি বলে দিব, ঠিক আছে? যে ব্লক স্পটের মাধ্যমে বাংলাদেশ থেকে কিভাবে ট্রাফিক আনবেন। যেমন এই ওয়েবসাইটটা যে আছে, এই ওয়েবসাইটটা আছে, আপনি জাস্ট সার্চ ইঞ্জিনের জন্য কন্টেন্টগুলো লিখলেন, দেখালো ইউজারের জন্য না, মানে ইউজার এসে কোনো ইনফরমেশন ভালো পাচ্ছে না, তাহলে কিন্তু হবে না। আপনাকে সুন্দরভাবে এই ওয়েব পেজটাকে যে কন্টেন্টটা লিখবেন সেটা আপনার ইউজার যেন স্যাটিসফাই হয়, ইউজার যেটা চাচ্ছে সে যেন এসে এখানে সেটা পায়। কথা কি বোঝাতে পারলাম? এই কারণে প্রথমে বলা আছে যে রাইট ফর পিপল নট ফর
সার্চ ইঞ্জিন। চেক দ্য টার্গেট কিওয়ার্ড ম্যাচ ইউজার ইন্টেন্ট। দাঁড়ান, আরেকটা চেকলিস্ট আছে, আমি যদি ওইটা দিই আপনাদের জন্য, এটাও হবে চেক দ্য টার্গেট কিওয়ার্ড ম্যাচ ইউজার ইন্টেন্ট। এখন আপনার যে টার্গেটেড এখানে কিওয়ার্ড দিলে হয় যে আপনার যে কিওয়ার্ড আছে, মনে করেন আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ব্যাংক জব সার্কুলার, বা এটাই দেখায়, এটাতে যেহেতু আমাদের ইয়ে আছে, আমাদের টার্গেটেড কিওয়ার্ড কোনটা ভাই? এখন প্রথমে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আচ্ছা দাঁড়ান, আমাকে একটু সময় দেন, আমার আরেকটা চেকলিস্ট আছে আপনাদের বিগিনার্সদের জন্য, ওই চেকলিস্টটা আমি একটু বের করে নিই, ঠিক আছে? তাহলে ওটা দেখলে আপনাদের ভালো হবে। আচ্ছা, এই যে আপনাদের একটা চেকলিস্ট আছে, এটা হচ্ছে একবারে বিগিনার্সদের জন্য, যে এই চেকলিস্টগুলো আমাদের জাস্ট আপনাদের এই যে বিষয়গুলো বলবো, এই বিষয়গুলো জাস্ট আপনার এই ব্লগ স্পট যে সাইটটা আছে না ভাই, এটা ফলো আপ করবেন। কথা বুঝতে পারলেন? যেন আপনার এই ব্লগ সাইটটা, যেটা আপনি ব্লগ স্পটে করছেন, কিংবা আপনার যে ওয়েবসাইট থাকে, এই বিষয়গুলো যদি করেন, আমি বলতে পারি ইমপ্রুভ আসবেই। ইমপ্রুভ আসতেই হবে, থাকে কোনো মানে মিস নাই। যেমন প্রথমে আসে অন পেজ এসইও ফ্যাক্টরস। এখন প্রথমে আসে হচ্ছে আবার একটু ওভারভিউ দিই যে অন পেজ এসইও কেন করব। অন পেজ এসইও করার উদ্দেশ্যটাই হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের যে ওয়েব পেজ কিংবা ওয়েবসাইট আছে, সেটাকে বোঝানো সার্চ ইঞ্জিন এবং ইউজারকে যে আমাদের এই টপিকসটা লেখাটা আছে, যে আমাদের ক্লাস রয়্যাল জেম জেনারেটর টপিকসটা আমাদের এখানে আমরা কভার করছি। এইটাই যদি আমাদের সার্চ ইঞ্জিনকে দেখালে বুঝাইতে না পারি, তাহলে কোনো সার্চ ইঞ্জিনকে আমাদের কি সেই স্থান দিবে? মনে করেন আমি আপনাকে একটা জিনিস বোঝাইতে চাচ্ছি, বাট আপনি বুঝলেনই না, তাহলে আমার কোনো লাভ আছে? আমি কি মানে আপনি আমাকে কি ভ্যালু দিবেন? দিবেন না। তেমনই সার্চ ইঞ্জিনও সেম, যে সে যদি একটা জিনিস খুঁজতেছে যে ক্লাস রয়্যাল ফ্রি জেম জেনারেটর, এই তথ্যটা যদি সে বুঝতে না পারে যে এখানে আসলে সে পাবে, তাহলে আপনাকে কখনোই সে গুগল আপনাকে জায়গা দিবে না। তো এই বিষয়গুলো দেখেন, এখন ফলো যদি করেন, মোটামুটি দেখবেন আপনার ওয়েবসাইটের একটা ভালো পারফরমেন্স আপনি দেখতে পারবেন। যেমন প্রথমে আসে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনাদের কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথাবার্তা বলা হয়েছে, বলা হয় নাই কি বলেন? আপনাদের যদি আপনারা প্লে লিস্ট ইনস্ট্রাক্টরে দেখেন, তাহলে সেখানে কি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কথাবার্তা বলা আছে কি নাই ভাই? জি জি। তো কিওয়ার্ডটা কি? কিওয়ার্ডটা হচ্ছে এই যে একটা মানুষ যখন গুগলে আসলো, আসার পরে ব্যাংক জব সার্কুলার ইন 2021 এটা নিয়ে যখন সার্চ করে, এখানে যেটা সার্চ করলো, বা এক কথায় ইউজার এসে গুগল সার্চ ইঞ্জিনে বা যে কোনো সার্চ ইঞ্জিনে যেটা সার্চ করে সেটাই হচ্ছে, বা যেটা কোয়েরি করে সেটাই হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস কিনা? জি তো এইটা আমি দেখাইছি। তো কিওয়ার্ডের এভাবে আপনাকে যেটা দেখতে হবে যে এই কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে করতে হবে, যে আপনি যে টপিকস নিয়ে কাজ করবেন সেই টপিকসের সাথে আপনার কিওয়ার্ড কি। মানে আপনি টপিকস একটা লিখবেন, দেখা গেল বাতাবি লেবু কিভাবে চাষ করা হয়, একবার সিম্পল একটা উদাহরণ আমি সেখানে বলছি যে বাতাবি লেবু কিভাবে চাষ করা হয়। এখন এই বাতাবি লেবু কিভাবে চাষ করা হয়, এইটা দেখা গেল কোনো ইউজার বাংলাদেশে লিখে সার্চই করে না, তাহলে আপনি যদি একটা ওয়েবসাইট করেন, সেখানে কি ট্রাফিক পাবেন কি পাবেন না? জি না, পাবেন জি না। না, না ভাই। পাবেন না। যদি লিখে সার্চ করে যে বাতাবি লেবু কিভাবে চাষ করা হয়, যদি এটা 100 জন মানুষ লিখে সার্চ করে, তাহলে আপনার একটা টার্গেট থাকবে যে আপনি আপনার ওয়েবসাইটে কিছু হলেও ভিজিটর পাবেন, 100 জন হলেও ভিজিটর পাবেন। পাবেন কিনা? জি তো আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, যে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন সেটার প্রথম যে অবস্থা সেটা হচ্ছে সার্চ ভলিউম কেমন। কি ভলিউম দেখতে হবে আমাদের? আমি কিন্তু এখানে বলছি, এই নিয়ে কিওয়ার্ড নিয়ে খুব বেশি আমি বলবো না। যদি প্রবলেম হয় তাহলে আরেকটা কিওয়ার্ড রিসার্চ নিয়ে আবার আরেকটা ক্লাস নেওয়া দাঁড়াবে। কারণ কিওয়ার্ড রিসার্চ একটা সবচাইতে বলতে পারেন এসইও সেক্টরের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্টটা হলো, প্রথম যে পার্ট সেটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ডের উপরে বেস করেই আপনার ওয়েবসাইটে কতটুকু ট্রাফিক আসবে, আপনি এটা র্যাঙ্ক করাতে পারবেন কিনা, আপনার কম্পিটিটরস কে কে, তারা কিভাবে কি করছে কি না করছে, কিওয়ার্ডের উপরে সবকিছু ডিপেন্ড করে। কথা কি বুঝতে পারলেন? কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আরেকটা দেখি ক্লাস নেওয়া যায় কিনা, দেখবো। অলরেডি নিছি তো। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের যে প্রথম যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে ভলিউম, যেটার ভলিউম কেমন। এক, দ্বিতীয় দেখবেন যে আপনি যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন সেটার আপনার কম্পিটিশন কেমন। তাহলে প্রথমে কি দেখবেন ভাই? ভলিউম। ভলিউম বলতে কি? ভলিউম বলতে হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম। যেমন আমরা একটা কিওয়ার্ড দেখলাম কিছুক্ষণ আগে, যে ব্যাংক জব সার্কুলার ইন 2021। এই যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা লিখে মানুষ আদৌ কি সার্চ করে কিনা। যেমন ব্যাংক জব সার্কুলার এটা যায়, আমরা একটু গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাই। গুগল কিওয়ার্ড প্ল্যানার কি সবার আছে ভাই? আচ্ছা ভাই।
আচ্ছা, প্রথমে যেটা বললাম যে আপনি যে কিওয়ার্ডটা বা যে টপিকস নিয়ে লিখবেন, যে ব্যাংকস অফ সার্কুলার, এটা নিয়ে মনে করেন আমরা একটা ওয়েবসাইট করব। এখন আগে আপনাকে প্রথমে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনার সেই টপিকস নিয়ে মানুষ কিছু সার্চ করে কিনা, একটা টপিকস নিয়ে। তাহলে আপনি এমন একটা টপিকস নিয়ে লিখবেন, সেই টপিকস নিয়ে কেউ সার্চই করে না। তাহলে আপনি যতই ভালো ইনফরমেশন দেন, যত কিছুই করেন, আপনার কোনো লাভ হবে আলটিমেটলি? কোনো লাভ হবে ভাই নাকি? Yeah. আচ্ছা, তো এই যে ব্যাংকস অফ সার্কুলার ইন 2021, এটা নিয়ে মনে করেন আমরা একটা এই যে এটা নিয়ে আমরা একটু গেট রেজাল্টে ক্লিক করি। এখন দেখেন গেট রেজাল্টে যখন দিচ্ছি, তখন এই ব্যাংকস অফ সার্কুলার 2021, এটা সার্চ ভলিউম কত, মান্থলি অ্যাভারেজ। এটা কিন্তু বাংলাদেশের লোকেশন দিছে, এটা কিন্তু গ্লোবাল না। সুতরাং বাংলাদেশ যেহেতু আমরা দেখবো ব্যাংক সার্কুলারের, এই কারণে বাংলাদেশটাকে সিলেক্ট করবে। এখান থেকে কিন্তু আপনি কান্ট্রি চেঞ্জ করতে পারবেন। ওকে ওকে, তো এখানে আসে হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করলাম। এখন ব্যাংক অফ সার্কুলার কত, 1K থেকে 10K, এর সার্চ ভলিউম কত কে ভাই? 1000 থেকে 10,000। 1000 থেকে 10,000। এবার দেখেন এই ব্যাংক জব রিলেটেড আরো কিওয়ার্ড, আরো ফ্রেজ আসতেছে। কিওয়ার্ডের মানে এই সেম কিওয়ার্ডের আরো কিছু আইডিয়া আপনি এখানে পাবেন। যেমন মানুষ লিখে সার্চ করে বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার 2021, তারপরে কি দেখেন বাংলাদেশ ব্যাংক জব চলে আসলো। এটার কত, 1K থেকে 10K। আইএফআইসি ব্যাংক জব সার্কুলার, ব্যাংক এশিয়া জব সার্কুলার, ব্র্যাক ব্যাংক, মানে একবারে একটা আছে হচ্ছে ব্যাংক জব সার্কুলার আর ব্র্যাক ব্যাংক জব সার্কুলার ইন 2021, দুইটা কি আলাদা না? জি। একটাকে একবারে নির্দিষ্ট করে বলতেছে যে ব্র্যাক ব্যাংক জব সার্কুলার, আর একটা বলতেছে যে ব্যাংক জব সার্কুলার। একটা হচ্ছে সবকিছু বোঝাইলো, আর একটা বোঝাইলো কি শুধু নির্দিষ্ট একটা ব্যাংকের। তো আপনাকে এই কোন কিওয়ার্ডে আপনি কাজ করবেন, আপনি কি সব ব্যাংকের জব সার্কুলার দেখাবেন না শুধু ব্র্যাক ব্যাংক জব সার্কুলার দেখাবেন, এটা আপনাকে ডিপেন্ড করতে হবে আপনি কোন কোন টপিকস নিয়ে লিখবেন। ওকে, তো এখানে আমরা যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে 1K থেকে 10K হচ্ছে আমাদের সার্চ ভলিউম। তাহলে সার্চ ভলিউম যদি যেটা থাকবে সেটা নিয়ে আমরা এখন দেখেন এইটা নিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটে কন্টেন্ট লিখি, মনে করেন এইটা আমাদের দেখলাম হচ্ছে 1K থেকে 10K, তাহলে আমরা একটা আইডিয়া করতে পারি না যে আমরা যখন এটা লিখে গুগলে সার্চ করব বা আমাদের ওয়েবসাইটটা যদি 1 থেকে 10-এর মধ্যে থাকে, তাহলে আমরা কত ট্রাফিক পাইতে পারি, একটা আইডিয়া আসবে কিনা? এখন জি। আইডিয়া পাবেন কিনা বলেন? জি জি। তাহলে আমরা কত ট্রাফিক পাইতে পারি? এখন সবাই তার প্রথম পেজটাতে যাবে না, দেখা গেলো আমাদের পেজটা আছে 3 নম্বরে, তাহলে 10K যদি সার্চ হয় প্রতি মাসে, তাহলে এই এই কিওয়ার্ডের উপরে বেস করে আমরা ট্রাফিক কত পাইতে পারি? 3000, তাই না নাকি? বা জি। 2000 ট্রাফিক পাইতে পারি। সুতরাং এই কিওয়ার্ড নিয়ে কাজ করলে আমরা প্রতি মাসে যদি ফার্স্ট পেজে আসতে পারি, তাহলে আমাদের দেখা গেলো 2-3 হাজার ট্রাফিক আমরা এই কিওয়ার্ডের মাধ্যম দিয়েই পাবো আমাদের ওয়েবসাইটে। তাহলে কিওয়ার্ডটা কি ইম্পর্টেন্ট কিনা, কিওয়ার্ড রিসার্চ? জি জি। তাহলে আপনাকে প্রথম যেটা করতে হবে, আপনি যখনই একটা টপিকস নিয়ে লিখবেন কি না লিখবেন, আগে আপনাকে দেখতে হবে কিওয়ার্ড ভালোভাবে রিসার্চ করতে। আর কিওয়ার্ড নিয়ে বললাম যদি সময় পাই ইনশাল্লাহ আপনাদের একটা কিওয়ার্ড রিসার্চ নেই, একটা আরেকটা ক্লাস নিতে হবে, কারণ কিওয়ার্ড রিসার্চ একটা মনে করেন ওইটা নিলে আর ওরই 2 ঘন্টা চলে যাবে, এটা এমন বিষয় আছে। আর এসইও সেক্টরে যত সময় দিবেন কিওয়ার্ড রিসার্চ তত ভালো পারবেন। আসলাম আর 2 দিন সময় দিলে হবে না, এটা একটা এক্সপিরিয়েন্সেরও বিষয় থাকে, এটা আস্তে আস্তে হবে আর কি। কারণ বিষয়গুলো যখন নিজে অপটিমাইজ করবেন সবকিছু, তখন আর ভালো বুঝতে পারবেন। তাহলে প্রথম যেটা শর্ত থাকবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ওকে, এবার থাকবে হচ্ছে কিওয়ার্ড ইন দ্য টাইটেল ট্যাগ। কোথায় বলতেছে? তাহলে কিওয়ার্ড মোটা আরেকটা আরো কিছু আছে, কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে কিন্তু আরো কিছু আছে, বাট আমি জাস্ট শুধু আপাতত অবস্থায় দেখাইলাম যে আপনার যে কিওয়ার্ড রিসার্চ করতেছেন সেটার সার্চ ভলিউম আছে কিনা, বা যে টপিকস নিয়ে লিখবেন, যদি থাকে তাহলে ভালো, যদি না থাকে কাজ করার দরকার নাই। এবার আসি হচ্ছে আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আপনার কম্পিটিটরস কে কেমন সেটা আপনাকে দেখতে হবে। যে আপনি যখন ব্যাংক জব সার্কুলার লিখে সার্চ করলেন, আপনি যখন ব্যাংক জব সার্কুলার লিখে সার্চ করলেন, তখন 1 থেকে 10-এর মধ্যে যারা আছে এরা কি আপনার কম্পিটিটর কিনা? মানে 100 জন স্টুডেন্ট আছে মনে করেন এই কিওয়ার্ডের উপর, 100টা ওয়েবসাইট আছে, তাহলে আপনার প্রথম 10 জন কি টার্গেটেড কম্পিটিটরস কিনা? তাহলে এই কম্পিটিটরসকে আপনাকে দেখতে হবে যে এদেরকে আপনি টপকাইতে পারবেন কি না, এই কিওয়ার্ড দেখে আপনাকে বুঝতে হবে। যদি মনে করেন যে না এদেরকে আমি টপকাতে পারবো না, কারণ যাদের ডোমেন অথরিটি ভালো, যাদের অথরিটি ভালো তাদেরকে টপকানো টাফ,
ঠিক আছে? এই প্রতিটা ওয়েবসাইটের একটা অথরিটি আছে। এই অথরিটিটা যদি বেশি থাকে তাহলে এদেরকে টপকানো আমাদের জন্য টাফ, বাট যদি অথরিটিটা কম থাকে তাহলে আমাদের এদেরকে টপকানো খুব বেশি ঝামেলা হবে না। এই কারণে আপনাদের অবশ্যই অথরিটিটা চেক করে নিতে হবে যে কার কেমন অথরিটি। এটা আমি আরেকদিন দেখাবো, সমস্যা নাই। তো এই গেল হচ্ছে কম্পিটিটর, আপনাকে চেক করতে হবে যে এরা কিভাবে কন্টেন্ট কয়টা লিখছে। দেখা গেল কিওয়ার্ড আপনি রিসার্চ করার পরে দেখলেন যে আপনার যে 1 থেকে 10 যে ওয়েবসাইটগুলো আছে, প্রথম 1 থেকে 10টা, এদের প্রতিটারই কন্টেন্ট লেন্থ মানে এরা আর্টিকেল লিখছে হচ্ছে 1000 ওয়ার্ডের। কত ওয়ার্ডের ভাই? দেখা যায় 1000 ওয়ার্ডের। 10টা ওয়েবসাইট আছে, 10টারই ওয়েবসাইটের লেন্থ অ্যাভারেজে 1200 ওয়ার্ড। তাহলে আপনার সেই টপিকসের উপরে আর্টিকেল কত দিতে হবে? 1500। 1500। সুতরাং আপনার কম্পিটিটর যেটা দিছে তার চাইতে বেশি দিতে হবে। সো এইটাও কিন্তু বোঝা যায় কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে। তো এইগুলো করতে হবে আপনাকে। এবার আরেকটা আসি, এ পর্যন্তই থাক কিওয়ার্ডের ভলিউমটা দেখবেন আছে কিনা। আর আস্তে আস্তে শিখতে থাকতে হবে, তাহলে দেখবেন আরো অ্যাডভান্সে যাইতে পারছেন, ঝামেলা নাই। অথরিটিটা কত থাকলে বাদ দিয়ে দিব? এখন কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করতে গেলে আপনাকে আবার এটার আবার কিছু টুলস ব্যবহার করতে পারেন, আবার দেখালো ফ্রিতেও করা যায়। তো এখন ওইটা দেখাতে গেলে অনেক টাইম লাগবে, কথা বুঝতে পারছেন? জি। একটা টাইমের বিষয় আছে, ওটা আমরা আরেকদিন দেখব। তো আপাতত এটাই দেখেন এইভাবে যে ব্যাংক জব সার্কুলার ইন 20। আবার উবার সাজেস্টটা ব্যবহার করতে পারেন। এখন উবার সাজেস্টটা চলেন একটু দেখাই আসে আপনাদের। সময় 10টা 10:30 বেজে গেছে। এগুলো ক্লাস আসলে ভাই ছোট করা যায় না। আপনি যখন শুরু করবেন এই প্রশ্ন সেই প্রশ্ন আসে লম্বা হয়ে যায়। হুম। এই সমস্ত ক্লাস আসলে ছোট হয় না ভাইয়া। হ্যাঁ, সেটাই। ব্যাংক জব সার্কুলার ইন 2021 এটা লিখে যখন আপনি সার্চ করবেন, এটা কিন্তু একটা এসইও টুলস। আগে এটা ফ্রি ছিল, বাট আপনাদের দুঃখজনক বিষয়, যখন আমি করি তখন এটা ফ্রিতে চালাতে পারছি, বাট এখন এটা প্রিমিয়াম হয়ে গেছে। বাট প্রতিদিন 5টা করে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এখন কিওয়ার্ডের ডিফিকাল্টি কিভাবে দেখবেন? কিওয়ার্ডের ডিফিকাল্টি চেক করতে হবে আপনাকে যে আপনি যে টপিকস নিয়ে লিখবেন বা যে কিওয়ার্ডটা সিলেক্ট করবেন সেটার ডিফিকাল্টি কেমন, সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে দেখেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লোকেশন কোথায় দেওয়া, ইউনাইটেড স্টেট, বাট আমরা দেখবো কোথায় কার ভাই? বাংলা। বাংলাদেশ, বেঙ্গালি আর ইংলিশ বাংলাদেশ। আমরা দেব হচ্ছে ইংলিশ বাংলাদেশ। একটু স্লো করে এটা। দেখেন এখানে কি দেখাচ্ছে, সার্চ ভলিউম 0, কারণ আছে। এটার হচ্ছে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই টুলসটা হয়তো বা বাংলাদেশের যে সার্চ ইঞ্জিন সেটার উপরে ডিপেন্ড করে খুব বেশি অপটিমাইজ করা না, কথা বুঝতে পারলেন? তবু আমরা একটু দেখি ব্যাংক জব সার্কুলার, এটা লিখে জাস্ট দিই কি অবস্থা দাঁড়ায়। এই যে এটাতে আছে, তাই না? এটা দিয়ে দেখেন যে ব্যাংক জব সার্কুলার সার্চ ভলিউম কত ভাই? এখানে দেখেন সবকিছু দেখাচ্ছে, এটাই তো বুঝতে হবে। ব্যাংক জব সার্কুলার, এবার ডিফিকাল্টি দেখবো 2900। এসইও ডিফিকাল্টি কত? 14। মানে আপনাকে এটা নিয়ে যদি কাজ করেন আপনার ডিফিকাল্টি হবে 14। তার মানে কি, যখন দেখবেন ইজি লেখা তখন সেটা মনে করবেন যে ইজি, ঠিক আছে? তার মানে এটা নিয়ে আপনি যদি কাজ করেন তাহলে গুগলের ফার্স্ট পেজে আসার জন্য আপনাকে খুব বেশি হার্ড কাজ করতে হবে না, মানে এটার কিওয়ার্ড ডিফিকাল্টিটা কম। এসইও ডিফিকাল্টি মানে হচ্ছে কিওয়ার্ড যে ডিফিকাল্টি। ওকে, বুঝতে পারছেন? জি জি। তাহলে সার্চ ভলিউম এত, পেইড ডিফিকাল্টি ইজি, পেইডের হিসাব বাদ, কস্ট পার ক্লিক হচ্ছে এটাও আমরা ধরলাম না। এটা কস্ট পার ক্লিক হচ্ছে আপনি যখন ইসে যাবেন গুগল অ্যাডস, যদি আপনার জানা থাকে এটা নিয়ে এখন আলোচনা করবো না, এই নিয়ে করলে আবার অন্যদিকে চলে যাবেন। তো এখন আসে হচ্ছে এর সার্চ ভলিউম এত। এবং দেখেন যখন আমি জিয়াদ একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। ওই এসইও ডিফিকাল্টিজ বলতে এটা কি বুঝাইছেন? এটা একটু পরিষ্কারভাবে বলে ভালো হতো। এসইও ডিফিকাল্টি জিনিসটা কি একটু পরিষ্কার করে বুঝালে ভালো হতো। আচ্ছা, এসইও ডিফিকাল্টি দেখেন, আমি যখন ব্যাংক জব সার্কুলার লিখে কোথাও সার্চ করি, এখানে ধরেন সার্চ করলেন, ঠিক আছে? এই যে সার্চ করার পরে আপনার কম্পিটিটর কারা, মনে করেন এই টপিকসটা নিয়ে আপনি একটা ওয়েবসাইট করবেন বা একটা পেজে পোস্ট করবেন, তাহলে আপনার কম্পিটিটর কারা? এখানে যারা 10 জন আছে তারা না? তাহলে এই যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডের যে ডিফিকাল্টি সেটা কি হাই না কম? এখন এখানে যদি ধরেন ভালো ভালো ওয়েবসাইট থাকে যাদের 2-3 বছর ধরে এদের ডোমেন অথরিটি ভালো, সবকিছু ভালো, এদের ওয়েবসাইটের কন্টেন্ট ভালো, সবকিছু গুড, তাহলে কি এদেরকে টপকানো আমাদের কষ্ট না?
হ্যাঁ, জি। তাহলে এসইও ডিফিকাল্টি তখন এখানে দেখাবে হচ্ছে এটা এক একটা টুলস এক একটা নিয়ম মানে এক একটা ফলো করে তাদের করে। যেমন এখানে দেখেন লেখাই আছে এই যে এখানে যদি করেন এসইও ডিফিকাল্টি এস্টিমেটেড কম্পিটিশন ইন অর্গানিক সার্চ দ্য হায়ার দ্য নাম্বার দ্য মোর কম্পিটিটিভ। কথা বুঝতে পারছেন? এটা এস্টিমেট করছে যে এখানে যে সার্চ করে যে 10টা 20টা ওয়েবসাইট আছে তাদেরকে এই টুলসটা রিসার্চ করছে করে তারা একটা এসইও ডিফিকাল্টি দিছে কত 14। তার মানে এই 14 যদি ডিফিকাল্টি থাকে সুতরাং এই কিওয়ার্ড নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে এখানে যে ওয়েবসাইটগুলো আছে যে 10টা ওয়েবসাইট আছে না এদেরকে আপনি কি করতে পারবেন টপকানো সম্ভব মানে ইজি। বুঝতে পারলেন? হ্যাঁ, জি, বুঝতে পারছি। ওকে, যদি বুঝতে না পারেন আবার বলেন, বলছি সমস্যা নাই। বুঝতে পারছি। ডিফিকাল্টি কত পর্যন্ত অ্যাকসেপ্ট? আচ্ছা দাঁড়ান, এখানে তো বলে দিছে ইজি। এবার দেখেন আমি আরেকটু বলি তারপর আবার বলতেছে। এখানে দেখেন কিওয়ার্ড আইডিয়াস, যখন আপনি এইটা নিয়ে কাজ করবেন কিওয়ার্ডের আবার তিনটা ফ্রেজ মানে তিনটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে অনেক ধরনের প্রকারভেদ, তার মধ্যে আমি তিনটা বলি। সেটা হচ্ছে মূলত আমরা দেখি হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডটা কি? যেমন ব্যাংক জব, এটা একটা শর্ট টেল, বা ব্যাংক জব সার্কুলার, ঠিক আছে, এটা হচ্ছে মিড টেল। আর লং টেল কি? ব্র্যাক ব্যাংক জব সার্কুলার ইন বাংলাদেশ। কথা বুঝতে পারলেন? জি ভাই। লং টেল কিওয়ার্ডটা হচ্ছে সবচাইতে ভালো কাজ করার জন্য। মিড টেল কিওয়ার্ডটা হচ্ছে ডিফিকাল্টি মনে করেন হয় আমাদের কাজ করার জন্য, কিন্তু লং টেল আর শর্ট টেল নিয়ে কাজই করা যাবে না। কথা বুঝতে পারলেন? যেমন মেক মানি শর্ট টেল কিওয়ার্ড, হাউ টু মেক মানি অনলাইন মিড টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ডের উদাহরণটা দিচ্ছি দেখেন, হাউ টু মেক মানি অনলাইন অ্যাজ এ স্টুডেন্ট ইন ইন্ডিয়া। তাহলে এটাকে একবারে স্পেসিফিক বললো না কিওয়ার্ডটা? যখন স্পেসিফিক হচ্ছে তখন কিন্তু লং টেল হয়ে যাচ্ছে। আর লং টেল কিওয়ার্ডে কাজ করলে আপনার সেটাতে গুগলের ডিফিকাল্ট মানে এসইও ডিফিকাল্টি বা কিওয়ার্ড ডিফিকাল্টিটাও কম থাকে, পাশাপাশি আপনি সেখানে র্যাঙ্কও করতে পারবেন দ্রুত, আপনার ফার্স্ট পেজে আসতে পারবেন। কথা কি বুঝতে পারলেন? জি জি। এই হচ্ছে তিন ধরনের কিওয়ার্ডটা একটু মনে রাখতে হবে। তো এখানে তখন আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম যে এখন ব্যাংক জব সার্কুলার, তখন এই রিলেভেন্ট আরো কিওয়ার্ড, শুধু যে এটা লিখে মানুষ সার্চ করে তা না, এই রিলেভেন্ট আরো কি কি কিওয়ার্ড আইডিয়াস মানুষ লিখে সার্চ করে সেটা আমরা এখানে দেখতে পারি এই টুলের মাধ্যমে। যে দেখেন ব্যাংক জব সার্কুলার, ব্র্যাক ব্যাংক জব সার্কুলার, প্রাইম ব্যাংক জব সার্কুলার। এখানে এখানে দেখেন ভলিউম দিছে 2900, তারপরে হচ্ছে এসইও ডিফিকাল্টি কত 14। তাহলে 14, আর দেখেন এটা কিন্তু মিড টেল কিওয়ার্ডের হিসাবে ধরছে। আর এখানে দেখেন ব্র্যাক ব্যাংক জব সার্কুলার 2020, তো 2020 থাকলে ধরে নেবেন 2021, কারণ 2020 সাল তো পার করে আইছে। তাহলে মানুষ কি 2020 লিখে সার্চ করলে কি 2021 লিখে কি সার্চ করবে না? অবশ্যই করবে। সুতরাং এই কিওয়ার্ডটা দেখেন এটা কিন্তু একটু লং টেল কিওয়ার্ড, বাট এটার ডিফিকাল্টিটাও কি কম না? এসডি এসইও ডিফিকাল্টি কম না বেশি? এখানে দেখেন কম আমরা দেখতে পাচ্ছি। তো প্রাইভেট ব্যাংক জব সার্কুলার, এই যে এইভাবে এখান থেকে আপনি কিওয়ার্ডের ডিফিকাল্টিটা চেক করে নিতে পারেন যে আসলে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন। যেমন আপনারা যেটা নিয়ে কাজ করছেন যে ক্ল্যাশ রয়্যাল জেম জেনারেটর, ওকে, এটার সার্চ ভলিউম কেমন, বা আপনি যদি এই ধরনের কোনো কিওয়ার্ড রিসার্চ করতে চান, এটা বাংলাদেশে দেখাচ্ছে, আমরা দেখি বাংলাদেশে সার্চ মার্চ হয় কিনা। এখানে দেখেন 50 সার্চ ভলিউম, এসইও ডিফিকাল্টি কি ইজি, এবং কিওয়ার্ড আইডিয়া দেবে। এখানে যদি আমরা একটু এটা চেঞ্জ করে দিই, ইউনাইটেড স্টেটস, এই যে ইংলিশ ইউনাইটেড স্টেট দেন, দিয়ে সার্চ করেন, অলরেডি পার হয়ে গেছে। আচ্ছা এখানে দেখেন এই যে এই কিওয়ার্ডের সার্চ ভলিউম 50, বাংলাদেশে সার্চ করে 50, আর এসইও ডিফিকাল্টি 5, তার মানে ইজি, বাংলাদেশে এটা র্যাঙ্ক করানো। ক্ল্যাশ রয়্যাল জেম জেনারেটর, এটার ভলিউম এই রিলেটেড আরও কিছু কিওয়ার্ড আছে উইথ এইচডি এসইও ডিফিকাল্টি সহ আছে। এখন আপনি আমার যেহেতু রিচ হয়ে গেছে এখানে আর দেখতে পারবো না, তো এখান থেকে আমার প্রিমিয়াম টুলস আছে ওইটা দিয়ে আমি দেখি। তো আপনাদের ওইটা দেখে তো লাভ হবে না, কারণ ওইটা ইউজ করতে পারবেন না। তো এটাই দেখেন, এটাতে আপনারা 5টা করে করতে পারবেন। এই কারণে একটু ধীরে সুস্থে দেখতে হবে আপনাদের এই বিষয়গুলো। তো এইভাবে এসইও ডিফিকাল্টি আপনি সুন্দরভাবে দেখে নিতে পারেন কিন্তু ইজিলি, যে আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন সেটা সার্চ ভলিউম কেমন, সেটা ডিফিকাল্টি কেমন। ডিফিকাল্টি দেখবেন এখানে লেখা থাকে যে 14-15, এবং কালার দেওয়া থাকে, যে আপনার যদি হার্ড হয় তাহলে দেখবেন এখানে হলুদ কালার, আর যদি সবসাইতে হয় তাহলে লাল কালার দেখাবে। কথা বুঝতে পারছেন ভাই? জি। এটা একটা সুবিধা।
প্রতিটা এসইও টুলস এর মাধ্যমে। যেমন আমি যদি এখানে এসএম রাশ একটা টুলস আছে, সেটা যদি দেখায় এসএম রাশ, এটাও ফ্রি, মানে পেইড টুলস, বাট এটা আপনি 5টা 6টা কিওয়ার্ড এভাবে রিসার্চ করতে পারবেন। বুঝতে পারলেন? যেমন এখানে দিলাম হচ্ছে আমাদের এই যে ব্যাংক জবের দেখি, ব্যাংক জব সার্কুলার লিখে সার্চ করেন। এই কিওয়ার্ডে লিখে সার্চ করলাম, এই কিওয়ার্ডের উপরে এর সার্চ ভলিউম কত, এর পাকিস্তান, এটার দেখেন আরো ডিটেলস দেখাবেন এরা। যেমন ব্যাংক জব সার্কুলার লিখে সার্চ করলেন, গ্লোবাল ভলিউম কত 2.0K, মানে সারা বিশ্বের আর কি। বাংলাদেশে সার্চ হয় কত 1.9K, তার মানে সবচেয়ে বেশি টার্গেটেড ট্রাফিক আমাদের বাংলাদেশে গেল। এবার দেখেন এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কত দেখাচ্ছে, এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি 9, তার মানে এটা নিয়ে আপনি সহজেই কাজ করতে পারবেন। এই যে এখানে আবার আপনার কিছু কিওয়ার্ড আইডিয়াস আপনাকে এখানে দিবে, যে সিটিজেন ব্যাংক বাংলাদেশ জব সার্কুলার, মানে কিছু আইডিয়া আপনি পেয়ে যাচ্ছেন। এই টপিকস নিয়েও যদি আপনি কাজ করেন তবু ভালো রেজাল্ট আনতে পারবেন। এবং এইগুলোর কিওয়ার্ড ডিফিকাল্টি এই যে দেখেন একবারে কম, এটা 27%, এটা 19, 11। সুতরাং এই কিওয়ার্ডগুলো নিয়ে যদি আপনার ওয়েবসাইট করতে পারেন তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটে ভালো ট্রাফিক আসবে। তো এই হচ্ছে কিওয়ার্ডের বলতে পারেন একবারে একটা স্বল্প একটা ইয়ে। আপাতত উবার সাজেস্ট, এসিএম রাশ এগুলো ফ্রিতে ইউজ করেন এবং দেখতে থাকেন। আর ব্লক স্পট ডে এই মানে যেভাবে দেখে সেইভাবে একটু দেখেন, তাহলে আপনার জন্য ভালো হবে, কারণ প্রিমিয়াম টুলস তো এখন নাই। এইগুলোতে আস্তে আস্তে দেখেন। এবার আসে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ যখন গেল, তাহলে কিওয়ার্ডের দেখবেন হচ্ছে ভলিউম আর দেখবেন কি ডিফিকাল্টি। কি দেখবেন ভাই? ডিফিকাল্টি। এই দুইটা বিষয় আপনাদের দেখবেন। আর আপনার কম্পিটিটরস দেখবেন। জাস্ট একটা জিনিস যে অবজার্ভ করবেন আর রিয়্যাক্ট করবেন। আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজ করতেছেন জাস্ট এসে সিম্পলি ভাবে সার্চ করবেন। সার্চ করার পর এখানে যে ওয়েবসাইটগুলো আছে তারা দেখেন, তারা কিভাবে কি করছে কি না করছে সেই বিষয়গুলো দেখে নিজেরা করার চেষ্টা করতে হবে, তাহলেই হবে। একটু সময় দিতে হবে আর কি। এবার আসি হচ্ছে দ্বিতীয় নাম্বারে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ গেল টুকটাক হিসাবে। এবার কিওয়ার্ড ইন দ্য টাইটেল ট্যাগ। কিওয়ার্ড ইন দ্য টাইটেল ট্যাগ, আপনার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা যেন আপনার টাইটেল ট্যাগের মধ্যে থাকে। আপনার যে কিওয়ার্ডটা আছে সেটা যেন মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকে। আপনার যে কিওয়ার্ডটা আছে সেটা যেন ইন ইউআরএল এর মধ্যে, এইগুলো সব আমি বোঝাচ্ছি কোনটা কি, এটা দেখলে বুঝতে পারবেন। তারপরে কিওয়ার্ড ইন H1 ট্যাগ, ইউজ ফোকাস কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ, কিওয়ার্ড ডেনসিটি। দাঁড়ান এই লিঙ্কটা আগে শেয়ার করে দিই। আপনাদের আগে এটা শেয়ার করি, তারপরে দেখা যাক। আমি বলতেছি সব বিষয়গুলো। পাইছেন তাই না? আচ্ছা, এখানে দেখেন প্রথমে গেল কিওয়ার্ড রিসার্চ করলাম। এখন আমাদের যে কিওয়ার্ডটা হবে সেটা অবশ্যই আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনে দিতে হবে। এখন এই টাইটেল আর ডেসক্রিপশনটা কি, এটা দেখার বিষয় না, যে টাইটেল এবং ডেসক্রিপশনটা কি। দেখেন আমরা যেই ওয়েবসাইটে যাই না কেন, এই যে উপরে একটু হোভার করবেন, আমার মাউস দেখতেছেন, আমার মাউসের দিকে খেয়াল করেন, এই যে উপরে দেখতেছেন না, উপরে, হ্যালো, আপনারা কি আছেন ভাই? জি আছি ভাই। এই যে এখানে যে টাইটেল, এখানে যে লেখাটা আসতেছে যে ক্লাশ রয়্যাল সেম জেনারেটর, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের টাইটেল। কথা বুঝতে পারলেন? এটা কি টাইটেল। আপনাদের একটা টুলসের কথা বলে, একটা এক্সটেনশনের। যেমন আমি যদি যে কোনো ওয়েবসাইটে যাই, আমি যদি এই ওয়েবসাইটে যাই, এই যে এটার, বা আমি যদি আপনাদের যে এটা করলাম ব্রাউল স্টার হোম, এটাও লাইভ প্রজেক্টে দেখানো হয়েছে, এটা যদি দেখাই তাহলে এখানে দেখেন যে এটা টাইটেলটা দেখেন, এই যে এখানে যদি আমি হোভার করি এখানে হচ্ছে টাইটেল ব্রাউল স্টার জেম জেনারেটর ওয়ার্কিং, দেখেন এটা হচ্ছে আমাদের টাইটেল। এই টাইটেলের মধ্যে আমাদের বলতেছে যে আমাদের যে কিওয়ার্ডটা আছে সেটা দেওয়ার জন্য আমরা যদি রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাই, তাহলে দেখবেন HTML যারা বুঝেন, হেডার ট্যাগের মধ্যে, এই হেডার ট্যাগের মধ্যে আমাদের কি থাকে, টাইটেল থাকে। যেমন কন্ট্রোল F দিয়ে আমি যদি টাইটেল দিই, এই যে দেখছেন এই যে টাইটেল না, যে কোনো ওয়েব পেজে যে কোনো পেজে দেখবেন এটা হচ্ছে টাইটেল থাকবে। টাইটেল ট্যাগের মধ্যে টাইটেল মানে এই ওয়েবসাইটের টাইটেলটা কি, ওয়েবসাইটের কি নিয়ে বলা। সো এই টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা কি করতে হবে, আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড সেটা এখানে দিতে হবে। বুঝতে পারলেন?
বুঝতে পারছেন ভাই? জি না, ভাই। না বুঝতে পারেন নাই? এখন বিষয় হচ্ছে যে এই টাইটেলটা ভাই দিব কিভাবে, তাই না? এখন আসি হচ্ছে আপনি যদি এখানে কোনো কিছু লিখে সার্চ করেন যে আমি এখানে যাই, এই যে এখানে লিখে কোনো কিছু লিখে সার্চ করলাম। এখন এখানে দেখেন ৩ টা বিষয় আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ইউআরএল, দেখতে পাচ্ছি উপরে? জি। ইউআরএল। একটা এটাকে কি বলেন আপনারা? টাইটেল। টাইটেল। এই যে টাইটেল না? এই টাইটেলটা দেখবেন, এই টাইটেল, এই ডেসক্রিপশন, এই সেম টাইটেলটা যদি আমি ওয়েবসাইটটা ওপেন করলাম, ওপেন করার পর আমি জাস্ট দাঁড়ান। এখান থেকে আমি একটু আমার ওই ব্রাউজারে যাই। তাহলে ভালো হবে আরকি। এখান থেকে আমি এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখান থেকে আমি এই ওয়েবসাইটটা ভিজিট করলাম। করার পর দেখেন এখানে কি লেখা আছে? রিসেন্ট অল ব্যাংক জব সার্কুলার নিউজ 2021। এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই সেম টাইটেলটা আপনি দেখতে পারবেন কোথায়? এই ওয়েবসাইটের এখানে যে টাইটেলটা আছে না, দেখছেন? এই যে আমি হোভার করলে যেটা আসতেছে, এই হুম। টাইটেল আর এখানে যে টাইটেল আছে এটা কিন্তু সেম। মানে আপনার ওয়েবসাইটে যে টাইটেলটা এখানে দেওয়া আছে, এই টাইটেলটা শো করবে কোথায়? আপনি এখানে দেখতে পারতেছেন না, এখানে কোথাও দেখতে পারতেছেন না, বাট এটা ইম্পর্টেন্ট একটা জায়গায় শো করতেছে। সেটা কোথায়? সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আপনার টাইটেলটা শো করাচ্ছে। সুতরাং এই টাইটেলের মধ্যে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড সেটা দিতে হবে। এখন এই টাইটেলটা দেখেন, এখানে যদি আমরা একটু এই যে এসইও মেটা ইন ওয়ান ক্লিক, এটা একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা আপনারা ব্যবহার করবেন। কি নাম বললেন? এসইও মেটা ইন ওয়ান ক্লিক, হ্যাঁ? এই টাইটেলটা, এটা হচ্ছে একটা টুলস, এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই ওয়েব পেজের টাইটেলটা কি, এই যে এইটা টাইটেল, এইটা হচ্ছে ডেসক্রিপশন, আর এটা হচ্ছে ইউআরএল। ওকে, সো আপনাকে যেটা করতে হবে, এইটা দেয়া যায়, আমরা ব্লক স্পটেও অলরেডি দিছি, আপনারাও দিছেন সবাই, আপনাদের এটাও দেখবেন যে আছে কিনা আপনাদের টার্গেটেড কিওয়ার্ডটা ওর মধ্যে। আগে কোথায় দিতে হবে সেটা দেখে নি, তারপরে কিভাবে দিব সেটাও দেখবো। ওকে, আগে কোথায় কিভাবে দিতে হয় সেটা দেখে নি, তারপরে কিভাবে দিব সেটা দেখবো। তাহলে আমাদের কি করতে হবে? কিওয়ার্ড ইন দ্য টাইটেল ট্যাগ, আমাদের যে কিওয়ার্ডটা হবে সেটা অবশ্যই আমাদের টাইটেল ট্যাগের মধ্যে আমরা কি করব? রাখবো। এবার আসি মেটা ডেসক্রিপশন। এখন এই মেটা ডেসক্রিপশনটা কি ভাই? মেটা ডেসক্রিপশনটা হচ্ছে যখন আপনি এই যে এখানে দেখতেছেন না ভাই, এই যে এটা, টাইটেলের নিচে। হ্যাঁ, টাইটেলের নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন। সো টাইটেল আর ডেসক্রিপশনটা আমাদের ওয়েবসাইটকে রিপ্রেজেন্ট করে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে। এই যে পেজটা দেখতে পান, এখানে বলা হয় SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেটাকে আমরা বলি সংক্ষেপে সার্ভ। কি বলি? সার্ভ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমাদের ওয়েবসাইটের যে মানে রিপ্রেজেন্ট করে হচ্ছে 3টা জিনিস, সেটা হচ্ছে এই ইউআরএল, টাইটেল এবং ডেসক্রিপশন। সো এই ডেসক্রিপশনটাও আমরা দিতে পারি। এই যে এখানে যদি আমি ক্লিক করি, এই ডেসক্রিপশনের মধ্যে আপনারা কি করবেন? আপনাদের যে কিওয়ার্ড, টার্গেটেড কিওয়ার্ড, সেটা আপনারা এখানে কি করবেন? দিবেন। কথা কি বুঝতে পারছেন? আপনাদের যে টার্গেটেড কিওয়ার্ড সেটা দিতে হবে, টাইটেলে থাকতে হবে, তারপরে থাকতে হবে কোথায়? ডেসক্রিপশনে থাকতে হবে। এই গেল। এই পর্যন্ত কি বুঝতে পারছেন? জি। কিভাবে দিতে হবে ব্লক স্পটে সেটা আমরা দেখবো, একটু রিল্যাক্স হন। এবার আসি হচ্ছে কিওয়ার্ড ইন ইউআরএল। এখন দেখেন কিওয়ার্ড ইন ইউআরএল বলতে কি বোঝাচ্ছে? আমরা যখন এখানে সার্চ করলাম যে ব্যাংক জব, তাহলে এখানে যে ইউআরএলটা আসবে ব্যাংক জব সার্কুলার, এই ওয়েব পেজটা যদি আমি একটু ওপেন করি, দেখেন এখানে ক্যাটাগরি ব্যাংক জব সার্কুলার, ইউআরএল কি আছে কি নাই? ইউআরএল কি আছে? এটাকে বলা হয় ইউআরএল। ওকে, সো এই ইউআরএল এর মধ্যে আমাদের কি করতে হবে? আমাদের যে টার্গেটের যে কিওয়ার্ডটা আছে সেটাও এখানে থাকবে। ওকে, ক্লিয়ার? জি ভাই। এই গেল এইটা। এবার আসি হচ্ছে কিওয়ার্ড ইন H1 ট্যাগ। আপনার যে কিওয়ার্ডটা থাকবে সেটা যেন H1 ট্যাগের মধ্যে থাকে। কি ট্যাগের মধ্যে? H1 ট্যাগের মধ্যে। যেমন আমাদের যে কিওয়ার্ডটা আছে ব্রাউল স্টার জেম জেনারেটর, এটা দেখেন আমাদের H1 ট্যাগের মধ্যে এটা রাখছে। এটা যদি রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করেন তাহলে এখানে দেখবেন এই যে H1 দেখছেন, এই H1 ট্যাগের মধ্যে কিন্তু আমাদের যে ফুল কিওয়ার্ডটা এখানে দিছে, এবং একটা ওয়েব পেজে একটাই H1 ট্যাগ ইউজ করতে হবে। কয়টা? একটা। একটা। অন্য H1 ট্যাগ ব্যবহার করবেন একটা। এটা কিন্তু একটা মানে বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফলো রাখতে হবে যে আমার ওয়েবসাইটে যে কিওয়ার্ডটা থাকবে সেটা টাইটেল ট্যাগে থাকবে,
সেটা মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকবে, সেটা থাকবে হচ্ছে আমার ইউআরএল এর মধ্যে থাকবে, সেটা থাকবে হচ্ছে আমার H1 ট্যাগের মধ্যে, মানে যেটা আপনার ওয়েবসাইটের হেডিং হিসাবে থাকবে। কথাকে বোঝাতে পারলাম? এবং সেটা একবারই থাকবে H1 ট্যাগ। আপনি H2 H3 অনেকবার ব্যবহার করেন, কোনো ঝামেলা নাই, বাট H1 ট্যাগ কয়টা থাকবে? একটাই থাকবে। এবং সেই ট্যাগের মধ্যে আপনি কি করবেন? আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রাখবেন। এই গেল হচ্ছে এই নাম্বার। ইউজ ফোকাস কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ। এটা কি বোঝাচ্ছে? যে আপনার যে ফোকাস কিওয়ার্ড সেটা আপনি ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে রাখবেন, মানে 1 থেকে 100 ওয়ার্ডের মধ্যে। কথা বুঝতে পারলেন? আপনার যে টার্গেটেড কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা আপনি কার মধ্যে রাখবেন? 1 থেকে 100-র মধ্যে কিওয়ার্ডের মধ্যে রাখবেন। বুঝাইতে পারলাম? যেমন আমি কিন্তু আপনাদের এই যে এখানে যদি আপনি কাজ করেন, দেখেন আমি কি করছি, এই যে বেস্ট ক্লাস রয়্যাল জেম জেনারেটর আছে 100 ওয়ার্ডের মধ্যে, প্রথম রাখছি কিনা? রাখছে না? জি হ্যাঁ। তো এই গেল হচ্ছে অবস্থা। তারপরে আসি হচ্ছে আমি দেখাচ্ছি ব্লগ স্পটেই দিয়ে দেখাবো, কারণ আপনাদের অনেকেরই। এবার আসি কিওয়ার্ড ডেনসিটি। এটা যদি আমি লিখে একটু সার্চ করি কিওয়ার্ড ডেনসিটি, এটা দেখলে বুঝতে পারবেন কিওয়ার্ড ডেনসিটি আসলে বিষয়টা কি। কিওয়ার্ড ডেনসিটিটা আমি একটু বুঝাই দিই। সেটা হচ্ছে, মনে করেন আপনার টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে ব্রাউল স্টার জেম জেনারেটর। এখন এই সেম কিওয়ার্ড আপনি প্রতিটা জায়গায় ইউজ করছেন, দেখা গেল এই জায়গায় একটা ইউজ করলেন, আবার এই জায়গায়, মানে 100 ওয়ার্ডের মধ্যে 3-4 বার আপনার ব্যবহার করা শেষ। কথা বুঝতে পারলেন? এইভাবে যেন না হয়, আপনাকে কিওয়ার্ড ডেনসিটি বজায় রাখতে হবে। দেখা গেল 2000 ওয়ার্ডের মধ্যে আপনি ব্যবহার করলেন 3 থেকে 4 বার, বা সর্বোচ্চ গেলে 5 বার। কথা বুঝতে পারলেন? পার্সেন্টেজটা কত হবে? হ্যাঁ হ্যাঁ, 1000 ওয়ার্ডের আর্টিকেল হলে কতবার? একবার 1%? এটা আপনি 2 বার ইউজ করতে পারেন, কিন্তু যেটা ইউজ করবেন মানে যেন লেখার সাথে যায়, যেন কিওয়ার্ড ডেনসিটিটা বেশি না হয়। দেখা গেল আপনার 1000 ওয়ার্ডে আপনার 10 বার হচ্ছে জাস্ট এই ব্রাউল স্টার জেম জেনারেটর এই কথাটাই, বা ব্যাংকস অফ সার্কুলার এই কথাটাই আছে, তাহলে কি হবে? তাহলে কিন্তু কিওয়ার্ড ডেনসিটি হয়ে যাবে, যার ফলে আপনি পেনালাইজ খাইতে পারেন গুগলের কাছ থেকে। সুতরাং সাবধান। এবার আসে হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। ইমেজ অপটিমাইজেশন কিভাবে করবেন আমি একবার সিম্পল বলি। আপনি যে আপনার ওয়েবসাইটে ইমেজটা ব্যবহার করবেন, সেই ইমেজের সুন্দরভাবে ইমেজ, মনে করেন একটা নিলেন, ইমেজের যে কটা বিষয় বলে সেই কটা খেয়াল রাখবেন। মনে করেন আপনার ওয়েবসাইটের ইমেজ লাগবে হচ্ছে, আপনার ওয়েবসাইটের ইমেজ হচ্ছে মনে করেন এই যে এত বড় একটা ইমেজ লাগবে, বাট আপনার ইমেজটা নিছেন এখানে কত 788 বাই 438, এই একটা ইমেজ আপনি এত বড় একটা, মাপের এই টুলটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে আপনার পেজ রুলার রিডাক্স। ঠিক আছে? তো আপনার ইমেজটা লাগবে এত বড় সাইজ দিলে আপনার ইমেজটা পিক্সেল পারফেক্ট হবে, বাট আপনার ইমেজটা আছে কত বড়? এত বড়। এখন সেই ইমেজটা এনে যদি আপনি এখানে দেন, দেওয়ার পরে যদি ইমেজটা অবশ্যই রেশিও কমে টমে এভাবে হয়ে যাবে অটোমেটিক সিস্টেমে পড়ে, তাহলে ইমেজের যে রেশিও সেটা কি ঠিক থাকবে? ইমেজের যে রেশিও সেটা কিন্তু ঠিক থাকলো না। সুতরাং আপনাকে পিক্সেল পারফেক্ট ইমেজ ব্যবহার করতে হবে। যখনই আপনি কোনো ইমেজ ডাউনলোড করবেন কিংবা আপনার ওয়েবসাইটে দিবেন, তখন অবশ্যই আপনাকে একটা রিসাইজ করে ক্যানভা দিয়ে সুন্দরভাবে ডিজাইন, ওই ডিজাইনটা নিয়ে যায় রিসাইজ করে দিতে হবে। এই গেল প্রথম ইমেজ অপটিমাইজেশনের। দ্বিতীয় হচ্ছে, যে ইমেজটা থাকবে সেই ইমেজের একটা নাম আছে কিনা? তো সেই ইমেজে যে অল্টার টেক্সট দিতে হবে, অল্টার টেক্সট সেটা দিতে হবে আপনার, বা দাঁড়ান, ফাইল নেম, ইমেজের যে ফাইল নেম, মানে মনে করেন আপনি এই যে এই লাইভ ক্লাস, তাই না? তাহলে ইমেজের একটা তথ্য তো আছে, এটা রিনেম করে দিবেন হচ্ছে আপনার যে টার্গেটেড কিওয়ার্ড থাকবে না, আপনার টার্গেটেড যে কিওয়ার্ড, ঠিক আছে, আপনার টার্গেটেড যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটা এর মধ্যে আপনি দিবেন। যেমন আমি যদি ডাউনলোড যাই, রাইট ক্লিক করে রিনেম, তাহলে এখানে যদি আমার টার্গেটেড কিওয়ার্ড থাকে হচ্ছে ব্রাউল স্টার্স জেমস জেনারেটর, এই ইমেজের নাম অনুযায়ী দিবেন, এই 0102 যেন না থাকে। তাহলে এই গেল 2 নাম্বার। এক হচ্ছে পিক্সেল পারফেক্ট ইমেজ দিতে হবে, 2 হচ্ছে আপনার যে ফাইল নেম সেটা কিওয়ার্ড অনুযায়ী দিতে হবে, বা নাম অনুযায়ী এভাবে দিতে হবে, কিওয়ার্ডকে ফোকাস করে। প্রপার্টিসে কিছু চেঞ্জ করতে হবে ভাই? না, আর কিছু করবেন না এখানে। এই গেল 2, এই 2টা যদি ঠিক রাখতে পারেন তাহলে অনেক কিছুই হবে। এই হচ্ছে ইমেজ অপটিমাইজেশন ছোটখাটো বিষয়। আরেকটা থাকে হচ্ছে অল্টার টেক্সট। অল্টার টেক্সটটা দিতে পারবেন, আমি দেখাচ্ছি। এটা আমি যদি এখানে যাই এখন, ওটা দেখাচ্ছে, আর একটু পরে আমরা যেহেতু লাইভে করব সবকিছু,
কারণ লাইভ না করে আজকে আর যাওয়া যাচ্ছে না। এবার আসি হচ্ছে দ্বিতীয়, এটা মনে থাকলে অল্টার টেক্সট দিব আমরা, ঠিক আছে। এবার আসি হচ্ছে ইউজ রিলেভেন্ট সাব হেডিং। রিলেভেন্ট সাব হেডিং বলতে কি বোঝায়, যে আমরা যে টপিকস নিয়ে লিখবো সেটার রিলেভেন্ট কি কি সাব হেডিং আছে, ওটার সাথে রিলেভেন্ট কি কি যায় সেটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। তাহলে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে। যেমন আপনি যদি একটা টপিকস লিখেন যে কিভাবে বাতাবি লেবু চাষ করা হয়, সেটার রিলেভেন্ট কিছু সাব হেডিং বলতে H2 H3 এইগুলো, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটে এখানে দেখেন যেমন সাব হেডিং আছে, এইটা একটা সাব হেডিং। আমার টপিকস কি ক্লাস রয়্যাল জেম জেনারেটর, বাট আমি এটা কেন দিছি ক্লাস রয়্যাল হ্যাক কেন দিছি, কারণ এটার সাথে একটা মিল আছে, আছে কি নাই। জি তারপরে এই যে হ্যাক জেনারেটর কেন দিছি, কারণ এটার সাথে একটা মিল আছে। সো এইভাবে মিল রেখে রেখে আপনাকে কি করতে হবে, সাব হেডিং গুলো ইউজ করতে হবে। বিশেষ করে আপনি যখন কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন তখন এটা লিখে জাস্ট সার্চ করেন গুগলে যে কোনো কিওয়ার্ডেরই, দেখবেন আপনাকে কিছু কিওয়ার্ড এখানে সাজেস্ট করবে, যে নিচের কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে এই রিলেটেড সার্চের। এই কিওয়ার্ডগুলো আপনি চেষ্টা করবেন আপনার মানে ফ্রেশ হালকা ফুলকা চেঞ্জ মেঞ্জ করে আপনার ওয়েবসাইটে ইউজ করার। ওকে, রিলেভেন্ট সাবহেডিং ইউজ করবেন অবশ্যই অবশ্যই, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট, খুবই গুরুত্বপূর্ণ বলতে পারেন। এবার আসি হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি, কন্টেন্ট ওয়ার্ডস। কন্টেন্ট কোয়ালিটি আপনাকে ভালো করতে হবে, অরিজিনাল কন্টেন্ট লিখতে হবে। যদি আপনাকে র্যাঙ্ক করাইতে হয় অরিজিনাল কন্টেন্ট করতে হবে, রিসার্চ করতে হবে ভালো কোয়ালিটি কন্টেন্টের জন্য, খুব ভালো করতে হবে আর কি, রিসার্চ করে লিখতে হবে। কন্টেন্ট ওয়ার্ডস, স্পিন কন্টেন্ট, করা যাবে না ভাই, হ্যাঁ হ্যাঁ, স্পিন স্প্লিট করা যাবে না না না, ওরকম আপনার মতো কত আছে পাবলিক। এবার আসে কন্টেন্ট ওয়ার্ডস, আমরা যে গ্রামাটিক্যাল ইরোড যেন আমাদের না থাকে আমাদের এর মধ্যে, এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস যেন থাকে, NLP যেটাকে আমরা বলি, এটা থাকলে কি হবে আপনার কন্টেন্টটা যেন সাধারণ ইউজার পরে বুঝতে পারে। আর সাধারণ ইউজারের জন্য যদি লেখেন তাহলে গুগল সার্চ ইঞ্জিনও ভালোভাবে বুঝতে পারবে। কন্টেন্ট এঙ্গেজমেন্ট, ভালো ইমেজ, মানে কন্টেন্ট বলতে কি বোঝায় এখানে, A to Z যা আছে সবই কিন্তু কন্টেন্ট, তাই না? কন্টেন্ট কিনা, একজন ইউজার এসে কতক্ষণ আপনার কন্টেন্টটা দেখছে এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট, কতক্ষণ এঙ্গেজমেন্ট। সো এঙ্গেজমেন্ট বানানোর জন্য আপনার যেন এই ধরেন ইমেজ ব্যবহার করবেন, ভালো লিখতে হবে, সবকিছু দিলে দেখবেন ইউজার অনেকক্ষণ আপনার এই পেজে থাকবে। তাহলে কন্টেন্ট এঙ্গেজমেন্ট যত বৃদ্ধি পাবে আপনার গুগল আপনাকে তত ভালোভাবে দেখবে। আচ্ছা, এই তিনটা নিয়ে এখন আর কথা বলবো না, আপাতত যেগুলো দেখাইছে এগুলো নিয়ে এবার চলেন আমাদের ইসে করি আমরা। তো প্রথম যেটা থাকবে কিওয়ার্ড রিসার্চ। তাহলে আপনারা তো কিওয়ার্ড রিসার্চ করছেন, আমরা ওখানে দেখছি যে কিওয়ার্ড ক্লাস রয়্যাল জেম জেনারেটর, এটা সার্চ ভলিউম আছে ভালোই, খারাপ না। আমরা যদি কিওয়ার্ড এখানেও দেখি গেট রেজাল্টে দেখি, এবং বাংলাদেশ না দিয়ে আমরা যদি দিই হচ্ছে ইউনাইটেড স্টেটস, আমাদের এখানে কি ওয়ার্ল্ড ওয়ার থাকবে না ভাই? দাঁড়ান, ওয়ার্ল্ড ওয়াইড হোক ইউনাইটেড স্টেটস দিচ্ছে, আমরা দেখছি যে 100 থেকে 1K এটা আছে। তারপর আমরা যদি এটা ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখি, সেভ দে 1K থেকে 10K আছে, সুতরাং আমাদের কিওয়ার্ড বেশ ভালো, ঠিক আছে। জি এবার কিওয়ার্ডের ডিফিকাল্টি দেখবেন, আমার তো দেখার ইয়ে নাই, হয়ে গেছে ওইটা, এটা একটু দেখে নেবেন, দেখে মন করেন। আর আপনাদের যে কিওয়ার্ডগুলো দিচ্ছে এটা সবগুলোরই মোটামুটি ডিফিকাল্টি কম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই গেল হচ্ছে অবস্থা, তাহলে কিওয়ার্ড রিসার্চ গেল। এবার দ্বিতীয়ত আসবে হচ্ছে আমি আমার ব্লগ স্পটে যাই। এবার আপনাদের ওয়েবসাইটে দেখানো ভালো ছিল, বাট ব্লগ স্পট যেহেতু অধিকাংশর, এই কারণে আমি ব্লগ স্পটে দেখাচ্ছি। আমার ওই যে লাইভ ইয়েটা দেখাইছি ইনস্ট্রাক্টরিতে, ওখানে কিন্তু এইসব বিষয় নিয়ে আমি বলছি, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। এই যে এখানে গেলে এই যে লাইভ সেকশনে যাবেন, লাইভ প্রজেক্টের এইখানে কিন্তু সবকিছু, এই হচ্ছে অবস্থা। আমার পরিচয় ছোটখাটো, ঠিক আছে, এখানে কিন্তু সবগুলো সুন্দরভাবে বলা আছে। সো দেখে নেবেন ভাই একটু কষ্ট করে, আবার তাহলে আরো দেখছি ভাই। আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আসে হচ্ছে এই যে এখানে আমাদের যে কন্টেন্টটা পোস্টটা ছিল, সরি, এই যে এটা আমাদের লেআউটে যাইতে হবে, কারণ আমাদের ওয়ান পেজ থিম আমরা ব্যবহার করছি। সুতরাং লেআউটে যান, আর হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখি। তাহলে আমাদের টার্গেটেড কিওয়ার্ড আমরা ফাইন্ড আউট করছি। এখন চলে যাবেন, পোস্ট তো আমরা করি নাই, এখান থেকে চলে যাব লেআউট। সো লেআউটের মধ্যে আমাদের যে ওয়েবসাইট আছে সেটা আগে তো আমরা ভিউ করি। এখন সব কেটে দিই, হ্যাঁ, এখন আর কিছু লাগবে না মোটামুটি।
আহ এই যে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। সো আমাদের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ। এবার কিওয়ার্ড ইন দ্য টাইটেল ট্যাগ। সো এই টাইটেলটাকে দেখেন অলরেডি টাইটেলটাকে দেওয়া আছে। টাইটেলটাকে কেন দেওয়া আছে বলেন তো? ওই যে ব্লগারে যখন কাজ করছি তখন দেওয়া হয়েছিল এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখেন আমরা যদি এখানে যাই আমাদের এই সেটিংসে যাবেন, সেটিংসে গেলে এখানে দেখবেন এই যে টাইটেল আছে, টাইটেল আছে কি নাই? জি জি জি। এই যে টাইটেল আছে দেখছেন, যেহেতু আমাদের এটা হোম পেজ, ওয়ান পেজের থিম, সুতরাং আমাদের এখানেই দিতে হবে। এখানে দিলে আমাদের এটা পেয়ে যাবে। আমরা যখন পোস্ট লিখবো তখন ওখানে এক্সট্রা ভাবে ব্লগ স্পটে জায়গা থাকে। আমি দেখাচ্ছি এটা, সমস্যা নেই। এই যে টাইটেলে এখানে কি করবেন, সুন্দরভাবে আপনার টাইটেলটা যেন আপনার টাইটেলের মধ্যে কি থাকে, আপনার কিওয়ার্ডটা যেন টার্গেটেড কিওয়ার্ডটা থাকে। এবং পাশাপাশি ওয়ার্কিং আমি লিখে দিলাম, ওয়ার্কিং জেমস, ওয়ার্কিং জেনারেটর বা এরকম আমি লিখে দিলাম, যেটা মন চাই সেভ করে দিলাম। এবং ডেসক্রিপশন আমি এখানে কিন্তু দিই নাই। এখন কি করতে হবে, সুন্দরভাবে ডেসক্রিপশনটা লিখে দিতে হবে। আর ইউ, এই ডেসক্রিপশনের মধ্যে কি, ডেসক্রিপশনটা কোনটা ভাই মনে আছে তো? ডেসক্রিপশন কোনটা মনে আছে তো? ডেসক্রিপশনটা হচ্ছে এই যে এইটাকে বলা হয় ডেসক্রিপশন। ওকে, জি জি জি। এটা হচ্ছে ডেসক্রিপশন, এটা হচ্ছে টাইটেল। সো টাইটেল দিলাম। এখন ডেসক্রিপশনের মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড সেটা আমরা এখানে পেস্ট করব। যে ভাই যখন আমরা ব্লগ খুঁজছি তখন যে ডেসক্রিপশন দিছি ওটা কি অটো নেয় নেই এখানে? এই এখন দিয়ে দেবেন, সমস্যা কি, সেটিংস আছে। আচ্ছা আচ্ছা, যদি না নিয়ে থাকে আমরা দিয়ে দেবো সোজা কথা। হ্যাঁ হ্যাঁ, এই যে কিন্তু ডেসক্রিপশনের মধ্যে টার্গেট রাখবেন, আপনার টার্গেটেড কিওয়ার্ডটা যেন প্লেস হয়। এই যে আমাদের টার্গেটেড কিওয়ার্ড প্লেস করছি দেখছেন। জি জি। লেভেল এখানে কিন্তু বেশি দেওয়া যাবে না, এখানে আপনার 150 ক্যারেক্টারের মধ্যে দিয়ে দিবেন। ওকে, জি 150 ক্যারেক্টার্স, 150 থেকে 160, এইভাবে দিয়ে সেভ করে দিলেন। তাহলে টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম। এবার এই পর্যন্ত গেল। এবার যাওয়ার পরে তাহলে আমরা যদি একটু ভিজিট করি এবার আমাদের সাইটটা, তাহলে দেখবেন আমাদের যে টুলসের কথা বললাম সেটা কি, মেটা ওয়ান ক্লিকস, তাই তো? ওইটা দিয়ে একটু চেক করি যে আমাদের টাইটেল এবং ডেসক্রিপশনে ঠিক আছে কি নাই। ইয়াবে একটা প্রশ্ন ছিল, হ্যাঁ হ্যাঁ বলেন। ডেসক্রিপশন তো ওটা ইংরেজিতে লেখছেন, যদি আমি বাংলাদেশে কোনো চলাতে চাই, মানে বাংলা আর্টিকেল থাকবে তখন কি হ্যাঁ বাংলা সেখানেও লিখবো? সেখানেও সেখানেও এখন এখন বিষয় হচ্ছে ইংলিশে যে আহ, যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে পাবলিকটা আছে সেটা কি বাংলায় লিখে সার্চ করছে না ইংলিশে লিখে সার্চ করছে, কোনটা? এটা একটা ব্যাপার অবশ্য, হ্যাঁ জি। এটা একটা কি, বুঝে সেভাবে লেখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কিওয়ার্ড থাকে যেটা এসিও কি, এই এসিও লিখে কি লেখে, কয় দীর্ঘি কি, আর একটা লিখে সার্চ করে হোয়াট ইজ এসিও, তাই না? এখন যখন লিখবে এসিও কি, তখন কিন্তু আপনাকে এসিও কি দেই কিওয়ার্ডটা ডেসক্রিপশনে দিতে হবে। এখন যদি ব্যাংক সার্কুলার জব, এটা যদি বাংলায় লিখে সার্চ করে তাহলে আপনার কিওয়ার্ডটা, টার্গেটেড কিওয়ার্ডটা টাইটেল, টার্গেটেড কিওয়ার্ডটা ডেসক্রিপশনে সেম ভাবেই দেবেন ওই বাংলা কিওয়ার্ডে। বাট যদি ইংলিশে দেয় তাহলে ইংলিশে, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা চেক করব যে আমাদের টাইটেল আর ই ঠিক আছে কিনা। কি এবার আসি নাই নাকি? এখনো আসি নাই, বাট ডেসক্রিপশনটাকে আমরা সেভ করি নাই। আপডেট মনে হয় দেওয়া হয়নি ভাই। না করছি তো, ডেসক্রিপশনও সেভ করছি। এই ব্লগ স্পটে একটা ঝামেলা। ডেসক্রিপশন এখন আসে নাই, ডেসক্রিপশন মিসিং। এই কারণে তো ব্লগ স্পটে ভাই একটু ঝামেলা হয়, বুঝছেন? জি ভাই। এই যে ডেসক্রিপশন, ডেসক্রিপশন যদি এভাবে না আসে, আমরা দেওয়ার সিস্টেম আমি দেখাচ্ছি, সমস্যা নাই। মেটা ডেসক্রিপশন ঠিক আছে, টেনশন করার কিছু নাই। এইভাবে যদি না আসে তাহলে আরেকভাবে দেওয়া যায়, সেভাবে দিব। ঠিক আছে, বুঝতে পারলেন? কিন্তু কোনো ঝামেলা না, আমি দেখাচ্ছি। তাহলে ডেসক্রিপশনটা এখানে আপাতত থাক, যদি আসে তাহলে দিব, দেওয়ার দরকার নাই। যদি না আসে কিভাবে দেওয়া যায় একটা ম্যানুয়াল ভাবে, সেটাও আমরা দেখবো। ওকে, তাহলে এটা আমরা একটু ইয়ে করি। আর কিওয়ার্ড ইন দ্য মেটা, কিওয়ার্ড ইন ইউআরএল, তাহলে আমাদের যেহেতু হোম পেজ সেটিংস, তাহলে আমাদের দরকার নাই ইউআরএল। যদি পোস্ট দেন তাহলে অবশ্যই আপনার টার্গেটেড ইউআরএলটা যেন থাকে। যেমন আপনি যদি এখানে পোস্টে যান, এখানে দেখেন আমি যদি একটা পোস্ট করি, এখানে একবার ডিরেক্ট পোস্ট, নিউ পোস্টে যান, ব্লগ স্পটে দেখাচ্ছে এটা, হ্যাঁ? তাহলে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা কি টাইটেলে থাকবে, থাকবে কিনা?
দেখা গেল ক্লাশ রয়্যাল হ্যাক জেনারেটর, এটা আপনার টার্গেটেড কিওয়ার্ড। সো টার্গেটেড কিওয়ার্ডটা এখানে থাকলো টাইটেল ট্যাগের মধ্যে, কপি করলাম। কপি করার পরে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে, এখানে দেখেন এই যে পার্মালিঙ্ক দেখছেন, পার্মালিঙ্কে কি আছে, ক্লাশ রয়্যাল হ্যাক জেনারেটর। কিন্তু আপনি যখন এখানে টাইটেলের আর একটু কিছু অ্যাড করবেন তখন কিন্তু সেটাও এখানে চলে আসবে। সো এখানে আপনি অটোমেটিক একটা আছে আর একটা আছে কাস্টম, তো আপনাকে কাস্টম করে নিতে হবে। কাস্টম করে নিয়ে আপনার যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে সেটা আপনি এখানে ম্যানুয়াল ভাবে লিখে দেন আর এরকম সিলাস দিয়ে দিবেন, ক্লাশ রয়্যাল হ্যাক জেনারেটর। ওকে, এবার দিলে কাস্টম ইউআরএল আপনি এখানে দিতে পারবেন পোস্টের ক্ষেত্রে। গেল, তাহলে আমাদের ইউআরএল এর মধ্যে আমাদের যে টার্গেটেড ইউআরএল সেটা দিলাম। এবার আসি হচ্ছে, এই ফোন থেকে বুঝতে পারছেন কিওয়ার্ড ইন ইউআরএল। এবার আসি কিওয়ার্ড ইন H1 ট্যাগ। এটা ডিফল্ট ভাবে এটা আমরা যখন পোস্ট এই করি, যে কিওয়ার্ড ইন ইউআরএল এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। এখানে আমরা যখন পোস্ট করি তখন ওই যে উপরে যে টাইটেল আছে ওখানে দিলেই তো এখানে চলে আসলো না? আচ্ছা এখানে চলে আবার আসলো, আমি বলি যখন আপনি টাইটেল তো শুধু আমরা এটাই দিই তা না, আমি এই যে জি, জি। আনলিমিটেড কিছু এক্সট্রা লিখে দিতে পারি না, জি, 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 জি। তখন কিন্তু এটা আসবে না। তখন কিন্তু এই যে সম্পূর্ণটাই চলে আসবে। তখন আপনাকে কি করতে হবে, সেই কিওয়ার্ডটা এখানে ইউআরএল এর মধ্যে দেওয়ার চেষ্টা করতে হবে ম্যানুয়াল ভাবে। ওকে আচ্ছা, আচ্ছা। ওকে, গেল। এই গেল হচ্ছে টাইটেল ইউআরএল দিলাম। এখন আসবে হচ্ছে আমাদের কিওয়ার্ড ইন ফার্স্ট প্যারাগ্রাফ। মানে আপনি যখন কোনো আর্টিকেল লিখবেন, তখন ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে যেন আপনার ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে যেন আপনার টার্গেটেড যে কিওয়ার্ডটা আছে সেটা যেন কোথায় থাকে, সেটা যেন ফার্স্ট 100 ওয়ার্ডের মধ্যে আপনার এইটা যেন থাকে। বুঝতে পারাইছি ভাই? বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। এই গেল। এবার দ্বিতীয় গেল হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি। এই যে ফোকাস কিওয়ার্ড ডেনসিটি তো বললামই যে কিওয়ার্ড ডেনসিটিটা আপনাকে হচ্ছে বেশি ইউজ করবে না। দেখা গেলো 1000 ওয়ার্ডের মধ্যে 5 বার ইউজ করে ফেলতেছেন, তা কিন্তু হবে না। আপনাকে ইমেজ অপটিমাইজেশন করে এখানে ইমেজ আপলোড করবেন। ইমেজের জন্য যে দুইটা বিষয় রাখতে হবে, পিক্সেল পারফেক্ট আপনাকে ইমেজ তৈরি করতে হবে। মানে এখানে যে সাইজটা আছে, এখানে দেখালো সাইজ আছে হচ্ছে আপনার ব্লক স্পটের সাইজ আছে হচ্ছে 300x500। আপনি যদি এখন 800x500 এর একটা ইমেজ ব্যবহার করেন তাহলে তো ইমেজের লোড হইতে দেরি হবে, তাই না? এই কারণে এটা করা যাবে না। ইউজ রিলেভেন্ট সাবহেডিং, মানে আপনার যে টপিকস আছে এটা রিলেভেন্ট সাবহেডিং গুলো আপনাকে ইউজ করতে হবে। যেমন এখানে আমি লিখে সার্চ করলাম, সার্চ করার পরে নিচে কিছু আছে, যেমন এটা একটা রিলেভেন্ট সাবহেডিং। এই সাবহেডিং নিয়ে আপনাকে আর্টিকেল লিখতে হবে এবং সেটা হইতে হবে H2 এর মধ্যে। এখানে প্যারাগ্রাফ আছে না, এখানে দিবেন সাবহেডিং এ করে দেন এবং এটা লম্বা করে দিতে পারবেন, লার্জ করে দিতে পারলেন, ঝামেলা নাই। ওকে, সো এইভাবে সাবহেডিং ইউজ করতে হবে আপনাকে সুন্দর ভাবে। এটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। এই গেল হচ্ছে আপনাকে সাবহেডিং ইউজ করা। কন্টেন্ট কোয়ালিটি তো বললামই যে আপনাকে কন্টেন্ট কোয়ালিটি নিজে লিখে দেন বা একটু রিসার্চ করে দেন, ঝামেলা নাই। বাট আমাদের যে এটা আছে এখানে একটু কপি পেস্ট করে এনে দিয়ে যদি লিখতে পারেন রিরাইট করে তাহলে ভালো। স্পিন করা দরকার নাই, বুঝে শুনে লিখে দেন, হয়ে যাবে। সো এইভাবে লিখে যদি দিতে পারেন তাহলে এই যে বিষয়গুলো বললাম এইগুলোই হচ্ছে অন পেজ এসইওর কারবার। সো এইগুলো করেন, দেখেন কাজ হবে। আর এই 3টা বিষয় আরেকদিন যদি কোনোদিন আমি কোনোদিন বলতে নেক্সটে তো অবশ্যই লাইভ হবে, সেই সময় দেখাই দেবো। ওকে, আর যেটা মেটা ডেসক্রিপশন যদি এভাবে না নাই তাহলে আমরা কি করতে পারি বলেন, আমাদের করণীয় কি? আমাদের তো মেটা ডেসক্রিপশন দিতে হবে, তাই না? মেটা ডেসক্রিপশন যখন দিতে হবে তাহলে কি করতে হবে? অল্টার টেক্সটটা একটু দেখানো মনে বাদ পড়ছে। ইমেজ অল্টার টেক্সট কোথায় দেবেন, তাই না? দাঁড়ান, এইটা একটা ভালো ইয়ে করেছেন, দাঁড়ান এখান থেকে ইমেজ নিয়ে আসেন। এই যে ইমেজ নিয়ে আসেন, আপলোড ফ্রম ইয়োর কম্পিউটার, চুজ ফাইলস। ধরেন এখান থেকে আমি এটা নিয়ে আসলাম, সিলেক্ট করে সিলেক্ট। তাহলে এই যে লাইভ ক্লাসে আমি এটা নিলাম, এখান থেকে দেখবেন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে যে অল্টার টেক্সট, টাইটেল টেক্সট, অল্টার টেক্সট আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড বা আমাদের যে ইমেজটা যেটা বলতেছে, যে ইমেজটা কি সম্পর্কে সেটা আপনি এখানে বলে দিবেন। কারণ আমি একটু বলে দিলাম ক্লাশ রয়্যাল হ্যাক জেনারেটর, এইভাবে লিখে দেবেন। এবং টাইটেল ট্যাগের মধ্যে আপনাদের কি হবে, অরিজিনাল সাইজ করে দিবেন, ইমেজ আপডেট করে দিবেন, হয়ে গেল। ঠিক আছে। আর আরেকটা বিষয় আছে যে কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ, এটা মনে আছে আপনাদের? কিওয়ার্ড ইন H1 ট্যাগ। কিওয়ার্ড ইন H1 ট্যাগ আমি বলি, এখানে যে আমরা কন্টেন্টটা লিখছি এইটার থিমে তো নাই, বাট আমরা যখন পোস্ট করলাম, কই গেল, এখানে আসে। এই যে পোস্ট করছি না, এখানে
এখানে ডিফল্ট ভাবে আপনি যদি এটা পাবলিশ করেন, আমি দেখাচ্ছি, আমি যদি এখন এটা ভিউ করি, ব্লগ স্পটে একটু ঝামেলা হয় বুঝছেন। এখানে যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখেন H1 ট্যাগ ডিফল্ট ভাবে আছে না টাইটেলে, ওখানে যেটা দেখাইলো আছে কি নাই? জি জি। এই যে ডিফল্ট ভাবে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন, এই যে সুন্দরভাবে ডিফল্ট ভাবে। আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে আমি এখানে একটু দেখাইনি, এডিটে যাই, এখানে আপনাকে ডেসক্রিপশন দেওয়ার জায়গা থাকবে, এই যে সার্চ ডেসক্রিপশন দেখছেন, এই সার্চ ডেসক্রিপশনে আপনাকে কি করতে হবে, এই যে ডেসক্রিপশন লিখে সুন্দরভাবে এখানে দিতে হবে, যেন সার্চ ডেসক্রিপশনে আপনার কিন্তু ফোকাস রাখতে হবে, আপনার টার্গেটেড কিওয়ার্ডটা যেন কোথায় থাকে, 100 ফার্স্ট না না প্যারাগ্রাফ। এটা মেটা ডেসক্রিপশনের মধ্যে ভাইয়া, এটা যেন মেটা ডেসক্রিপশনের মধ্যে, এখানে 100 থেকে 150 ওয়ার্ড হবে, বাট আপনাকে অবশ্যই আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হবে। তাহলে টার্গেটেড কিওয়ার্ড কোথায় থাকলো, টাইটেলে থাকলো, তারপরে থাকবে হচ্ছে হেডিং 1 ট্যাগের মধ্যে থাকবে, মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকবে, ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে থাকবে, ইমেজ অপটিমাইজেশন করবেন সেখানে থাকবে, সাব হেডিং এর মধ্যে থাকবে। এইভাবে যদি করতে থাকেন তাহলে দেখবেন এটাই হবে এসইও অপটিমাইজ করে পোস্টগুলো করা হবে। ওকে, এটা করতে পারলেই মোটামুটি ডান। এখন মনে করেন মেটা ডেসক্রিপশন আমরা কিভাবে দেবো, মেটা ডেসক্রিপশন ট্যাগ, ওকে, আমরা মেটা ডেসক্রিপশন ট্যাগ লিখে তো সার্চ করি, দাঁড়ান, আর ট্যাগ আছে এই যেটা, এই যে যেটা রেজাল্টটা দেখছেন মেটা ডেসক্রিপশন ট্যাগ, এইটা নিয়ে কন্টেন্ট মেটা ডেসক্রিপশন, ওকে, এটা নেবেন, নিয়ে একটা টেক্সট ডকুমেন্টে নেবেন আগে, যদি মেটা ডেসক্রিপশন ওইভাবে আমরা যদি না আসে পরে, এই যে ধরেন নাই, তাহলে এখান থেকে আমি কি করব, সুন্দরভাবে এইটা পেস্ট করব, করার পরে এখানে ডেসক্রিপশন আছে না, সব ঠিক আছে, জাস্ট এই ডেসক্রিপশনটা আপনি এখানে চেঞ্জ করে দেন, যদি থিমের ক্ষেত্রে হয় না। আর সিম্পলি দিই, এখান থেকে এটা কপি করবেন, লেখার পরে কন্টেন্ট এরিয়া, এই কন্টেন্টের মধ্যে এটা সুন্দরভাবে আপনার দেশীয় ক্যারেক্টারের মধ্যে দিয়ে সুন্দরভাবে এটা কপি করবেন, কপি করে চলে যাবেন হচ্ছে আপনার থিমে, এই যে যেটা ডিফল্টভাবে যে থিমটা আমাদের আছে, এখানে যাওয়ার পরে চলে যাবেন কোথায়, থিমসে যাবেন, থিমসে যাওয়ার পরে কাস্টমাইজ এখানে আছে না, এডিট এইচটিএমএল এ চলে যাবেন, যাওয়ার পরে হেডার যে ট্যাগ আছে না, এই যে এখানে হেড ট্যাগ, এই হেড ট্যাগের পরে যাই পেস্ট করবেন। ওকে ভাই, দিয়ে সেভ, সেভ করে দিলাম, এবার দেখি কি অবস্থা দাঁড়ায়, আসে কিনা, যদি না আসে তাহলে আর কিছু করার নাই, এখনো আসেনি কা, বুঝলাম না, আরে ভাই, ভিউ পেজ সোর্সে যাই, আমাদেরকে এখানে আসেনি ট্যাগটা, এই যে এখানে ইরোড দেখাচ্ছে ভাই, মেটা ট্যাগ, ওকে সরি, দাঁড়ান এটা আগে ইয়ে করে নি, এবার দেখি সেভ হয় কি নাকি, তাই দেখি, সেভ হইলে ওখানে হবে। এই যে আপডেট সাকসেসফুলি, এবার হয়তো বা হবে। এই যে চলে আসছে না, দেখছেন, তাহলে ওইভাবে যদি না হয় আমরা ম্যানুয়াল ভাবে কিন্তু এখানে সুন্দরভাবে দিতে পারি, কোনো ঝামেলা আমাদের হবে না। এই যে সুন্দরভাবে এখানে দেখেন, তো কিভাবে দিবেন, আমি ট্যাগটা আবার দিয়ে দিই, ট্যাগটা দিবেন হচ্ছে এই যে সেম এখানে যে ট্যাগটা দেওয়া আছে, এই ট্যাগটা মেটা ট্যাগ দিয়ে শুরু, মেটা ট্যাগ দিয়ে শেষ করে দিবেন, আমি এই যে মিটের লিংকের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, পাইছেন সবাই, এই যে এভাবে নিয়ে ম্যানুয়াল ভাবে দিয়ে দিতে পারেন। সো এই যে বিষয়গুলো দেখাইলাম, এটা কিন্তু এসইওর খুব বেশি দেখায়নি আমি আপনাদের, যেটুকু দেখাইছে এইটুকু ফোকাস করে আপনাদের যে ব্লগ সাইটটা আছে সেখানে কাজ করা শুরু করেন। যে বিষয়গুলো বললাম, যে আবার বলি, যে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ডটা টাইটেলে দিবেন, কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনে থাকবে, কিওয়ার্ডটা H1 ট্যাগের মধ্যে থাকবে, কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনের মধ্যে মানে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে থাকবে,
এবং রিলেভেন্ট সাবহেডিং ইউজ করবেন, কিওয়ার্ড ডেনসিটি যেন না থাকে, এইসব বিষয় ফোকাস করে ইমেজ অপটিমাইজ করবেন। এই বিষয়গুলো করলে আপনার অন পেজ এসইও বা এসইও ফ্রেন্ডলি হবে। এই তো, আর কি লাগে? ওকে, আচ্ছা ভাইয়া, এখানে প্রশ্ন হলো, আমরা তো ম্যাক্সিমাম কপি পেস্ট আইনে করে পেস্ট করছি, কপি আর পেস্ট কে? ওই যে ব্লগ স্পটে। আমি? না, আমি আমার কথা বলতেছি। আচ্ছা করেন, এটাতে ঝামেলা নাই রে ভাই খুব বেশি। ওখানে তো ভাই 50-60টা আইনে কপি পেস্ট করছি, সবগুলোই একই কাজ করতে হবে। আপনি এখন 50-60টা ইসে যে কাজটা করবেন সেটা হচ্ছে টাইটেল, যেগুলো ফিক্স করা দরকার সেইগুলো করেন, মানে যেগুলো দেখাইলাম এইগুলো জি করেন, জি, দেখবেন কিছু একটা মানে ইমপ্রেশন আসবে ভালো, ঠিক আছে? অন্তত ওই 50টা আর্টিকেল যে বা পোস্ট আছে সবগুলোতে এই কাজ করব। হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে আমি কিন্তু এসইও নিয়ে আমার কিন্তু মূল কাজ, আপনাদের প্রিন্টারেস্ট ওটা দেখাতে সিম্পল, আমার কিন্তু এমন অনেকই ওয়েবসাইট আছে যেগুলোতে কাজ করছে। এই যে এটাতে দেখেন, এটাতে আমার ক্লিক আসে, এরা একটা নিউ ওয়েবসাইটে কাজ হচ্ছে, প্রতিদিন ইমপ্রেশন 380, 2টা ক্লিকস। আবার যদি এখানে দেখেন, আমি যদি লাস্ট 6 মান্থেরটা দেখাই, এখান থেকে এটা একটা সাইট আছে বাংলাদেশের জন্য করতেছে, তো এই সাইটে বেশ ইমপ্রেশন আসতেছে, 34,000 ইমপ্রেশন, বাট ক্লিকস আসতেছে কম। এটা দেখা যাক আস্তে আস্তে র্যাঙ্কে আনবো আর কি। এমন অনেকই ওয়েবসাইট আছে। তারপর এই যে আরেকটা ওয়েবসাইট আছে, এটা যদি আমি দেখাই এখানে, এই যে এটার আমার এই যে রিসেন্টলি গুগল কোর আপডেট দিছে, সেটাতে মনে করেন ধরা খাইছে। আবার এই যে আস্তে আস্তে গ্রো করব। সো এইভাবে হবে। এসইও নিয়ে কাজ করতে গেলে আপনাকে মাঝে মধ্যে এমন ড্রপ হয়, আবার উঠে, আবার এই ড্রপে আবার বেশি হয়, তো এমন অনেক কিছুই হয়। কথা বুঝতে পারছেন? বিষয় হচ্ছে কাজ করে যাইতে হবে, সুন্দরভাবে কাজ করে গেলেই হবে। তো এই হচ্ছে অবস্থা, আপনাদের অবশ্যই ভালোভাবে করতে হবে। যেমন আরেকটা ওয়েবসাইট আমি যদি দেখাই, আরেকটা ওয়েবসাইট বেশ আমার ক্লায়েন্টের একটা কাজ করে দিচ্ছি, আমি যদি দেখাই, ওয়েবসাইটটা বেশ ভালো গ্রো করতেছে। দেখা যাক কি অবস্থা, 2-3 দিন করা হয় নাই। এসইও তে মজা আছে বুঝছেন, এসইও শিখে ভালো মজা আছে, এসইও করে মজা আছে। যেমন এসইওর এই নলেজ কাজে লাগাই কিন্তু আপনি পিন্টারেস্টে আমরা কাজ করলাম, তাই না? জি, এই যে এখানে দেখেন, এই যে ওয়েবসাইটটা কিন্তু ভালো এখন আসতেছে, 556-22, এটা কিন্তু সেই গেমিং এর ওয়েবসাইটই কিন্তু, হ্যাঁ। তো এটা দেখা গেল, এটা যদি 1 নম্বরে আনা যায় তাহলে মনে করেন এখানে লাখখানিক ভিজিটর আসবে, আস্তে 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 আস্তে। তো এই 22-23টা ইসেই কিন্তু রেভিনিউ আসবে, ঝামেলা নাই। তো হচ্ছে আর কি টুকটাক, দেখা যাক কি অবস্থা, কতদূর আনতে পারি। তো এইভাবে আপনাদের কাজ করতে হবে আস্তে ধীরে। এসিও তো আজকে জাস্ট এমনি একটু সিম্পল বললাম, অনেক কিছু বলে ফেলছে, এখন কতটুকু আপনাদের মাথায় আছে এটা হচ্ছে বিষয়। তো ভাই, কারো যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, আজকে আর দেখাবো না, অন্যদিন একটা লাইভ ক্লাসে আচ্ছা, ইনশাল্লাহ।